আয়াজ সালামের উত্তর নিল, তারপর বলল, ওদের খবর কি রবিন, জানিয়ে তো আমাকে। স্যার, মাত্রই ম্যামকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছি। কোচিংয়ে যাবে। আয়ান স্কুলে গিয়েছে এবং আপনার বন্ধু শিয়াব স্যার এবং তার সহধর্মিনী সিপ্রা ম্যাডাম কিছুক্ষণ আগেই তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। রবিন কিছুক্ষণ থেমে কি মনে করে যেন বলল, স্যার, ম্যামের চেহারা দেখে মনে হলো অসুস্থ। আয়ানের কাছ থেকে শুনলাম ডক্টর ডেকেছিল। কি হয়েছে আমি ডিটেলস জানি না, আপনি আয়ানের সাথে কথা বলে জানতে পারবেন। আমি সিম কিনে নিয়ে এসেছি এবং আয়ানকে দিয়েছি, ফোন করলেই পাবেন স্যার। আয়াজ দীর্ঘশ্বাস ছাড়ল। আয়াজ জানতো পরিস্থিতি অনেক ঘোলাটে হবে, রোদেলা রিয়াকশন কেমন হবে তা কিছুটা আন্দাজ করতে পারে। আয়াজ মেয়েটা উদ্ভট, কিছু করবে সেটাও জানে, কিন্তু অসুস্থ হয়ে যাবে এটা চায় না। তাই রবিনকে সব দিকে খেয়াল রাখতে বলে ফোন কেটে আয়ানকে ফোন দিল আয়াজ। দুটি রিং হওয়ার সাথে সাথে আয়ান ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করে গাল ফুলিয়ে বসে রইল আয়ান। আয়াজ জানে তার ছোট্ট ছেলেটি মনে কষ্ট পেয়েছে, অভিমান করেছে বাবার উপর, তাই ফোন ধরার সাথে সাথে বলল, আই এম সরি বাবা, আমাকে কি একটিবার ক্ষমা করে দেওয়া যায় না? এবার ফুপিয়ে কেঁদে উঠল আয়ান। কেঁদে কেঁদে বলল, আমাকে কেমন সাথে নিয়ে করে গেল না বাবা, আমাকে কেন একটিবার বলে গেল না। আয়াত চোখ দুটো বন্ধ করলো। চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। অন্ধকার একটা রুমে বসে ছেলের সাথে কথা বলছে আয়াজ। মন যে তারও ভালো নেই, আনচান আনচান করছে খুব সবার জন্যে। শিয়াবের জন্য চিন্তা হচ্ছে, অসুস্থ না হয়ে যায় ওর চিন্তা করতে করতে। রোদেলার জন্য বুকের ভিতর প্রতিনিয়ত ঝড় বয়ে যাচ্ছে। ছেলেটার জন্য ভীষণ মন খারাপ হচ্ছে। আয়াত চোখ বন্ধ রেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবা তো একটু ভুল করেছিলাম, বাবাকে তার ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। তাই যতদিন আমাকে ক্ষমা না করা হচ্ছে ততদিন তো আমি আসতে পারবো না। তুমি শিয়াবের কাছে থাকবে, মায়ের কাছে থাকবে, আর আমি তো আসি তোমার সাথে সব সময় যোগাযোগ রাখবো, কেমন? তারপর একটু থেমে আয়াজ বলল, রোদেলার কি হয়েছে? ডক্টর কেন কল করেছিল বাবা? আয়ান কাঁদো কাঁদো কণ্ঠে বলল, যখন মা জানতে পারলো তুমি চলে গিয়েছো তখন জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপরে ডক্টর আঙ্কেলকে কল করছে। ডক্টর আঙ্কেল মাকে ঘুমের ইঞ্জেকশন দিছিল। পরের দিন সকালবেলা উঠে মা বলছে, কে মুনতাসির সাহেব? আমি কোনো মুনতাসির সাহেবকে চিনি না। যে মুনতাসির সাহেব আমাকে ঘুমের মধ্যে রেখে চলে যেতে পারে, এখন মুনতাসির সাহেবের আমার প্রয়োজন নেই। মা তোমাকে মনে রাখতে চায় না। কাঁদো কাঁদো কণ্ঠে বলল আয়ান। কিছুক্ষণ থেমে আয়ান আরো বলল, মায়ের চিঠি আমার কাছে আছে, আমি দিতে চেয়েছিলাম, মা বলেছে কোনো চিঠি চায় না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লেও মুনতাসির ঠোঁটে মুচকি হাসলো। মুনতাসির জানে তার ছোট্ট বউ এমন কোনো রিয়েকশনই দেখাবে। বড্ড রাগী স্বভাবের মেয়েটা, বুঝে না বুঝে রাগ করে। যখন জানতে পারবে ওর জন্যে কত ভালোবাসা নিয়ে একটা চিঠি লিখে রেখেছে, তখন তো মুনতাসিরের বুকে কান্না করে গঙ্গা যমুনা বইয়ে দিবে। ভালোবাসার কত আদুরে আবদার করবে, কত শত বায়না করবে, মুনতাসিরের বুক ভাসিয়ে মুনতাসিরকে কত দোষারোপ করবে। মুনতাসির সেদিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কখনো কি আসবে সেদিন? কখনো কি এমন হবে জীবনে আবার রোদেলাকে বুকে নিয়ে একটু প্রশান্তির ঘুম দিতে পারবে আয়াজ? আর কি কখনো আয়াজের বুকে এলোমেলো চুল ছড়িয়ে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থেকে আরেকটু শোয়ার বায়না করবে? আয়াজ বুকে হাত দিয়ে চাপা নিঃশ্বাস ছাড়লো। দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আয়াজের হাতে রোদেলার ছবি বুকে চেপে ধরলো। কাউকে কি কখনো দেখাতে পারবে ওর কান্না? পুরুষ মানুষের তো কাঁদতে হয় না কারো সামনে, কিন্তু কেউ কি বুঝবে আয়াজ কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত মনে হচ্ছে মরে যাচ্ছে। রোদেলা কি বুঝবে রোদেলার জন্য কত ছটফট করছে আয়াজ, কত শত অশ্রু বিসর্জন দিচ্ছে আয়াজ? কিছুক্ষণ পর আয়াজ বলল, চিঠিটা তোমার কাছে যত্ন করে রেখে দিও পাপা, এটি তোমার মায়ের জন্য আমার আমানত হিসেবে তোমার কাছে রয়েছে। যেদিন মায়ের মনে হবে চিঠিটা পড়বে সেদিন দেখে দিয়ে দিবে, ঠিক আছে? আয়ান কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল। তুমি কখন আসবে বাবা? আয়াজ ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা আসতে একটু দেরি হবে বাবা, তুমি না আমার লক্ষ্মী বাচ্চা, আমার জান বাচ্চা। তোমাকে তো আমি নিয়ে আসতাম, শুধু তোমার মায়ের জন্য রেখে এসেছি। আমরা দুজন যদি চলে আসতাম তাহলে রোদেলাকে কে সামলাতো বলো? তুমি তো পারবে শুধু তোমার মাকে সামলাতে, আর কেউ পারবে না। চোখের পানি মুছে আয়ান উত্তর দিল, আমি পারবো শুধু মাকে সামলাতে, কিন্তু চিন্তা করো না বাবা, আমি মাকে দেখে রাখবো। সারাক্ষণ মায়ের সাথে সাথে থাকবো। মায়ের মন খারাপ যেন খারাপ না হয় সেদিকে খেয়াল রাখবো। তুমি নিজে খেয়াল রেখো বাবা। আয়াত ছেলের কাছ থেকে বিদায় নিয়ে ফোন কাটলো। চোখ বন্ধ করে ভাবতে লাগলো। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। কষ্ট কাউকে বোঝাতে পারছে না, কিন্তু একাকিত্বের এই জীবন কিভাবে পার করবে সেটিও বুঝতে পারছে না। আয়াত চতুর্দিকে যেন অন্ধকার দিচ্ছে।
বুকের ভেতর যে ঝড় বয়ে চলছে তার কোনো সুরাহা নেই। এই সিদ্ধান্ত নেওয়াটা যে খুবই দরকারি ছিল আয়াজ এবং শিহাবের জন্য, আয়াজ এবং রোদেলার জন্য। কেউ যেন বলতে না পারে রোদেলা ছোট ছিল, বুঝতে পারেনি, আয়াজ তার সুযোগ নিয়েছে। তাই আয়াজ চায় রোদেলা যাই করুক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে করুক, কিন্তু আয়াজ এটাও জানে রোদেলা কখনো আয়াজকে ভুলতে পারবে না, আয়াজ কখনো ভুলতে দিবে না। রোদেলার জন্মই হয়েছে শুধু তার মুনতাসির সাহেবের জন্য, এটি স্বয়ং শিহাব বা রোদেলাও বদলাতে পারবে না, আয়াজ কখনো বদলাতে দিবে না। এদিকে রোদেলা গাড়ি থেকে নেমে কোচিংয়ে ঢোকার জন্য পা বাড়াতে হঠাৎ দেখা হলো সোহানের সাথে। গাজীপুরে যার সাথে দেখা হয়েছিল তার সাথে দেখা। হঠাৎ সোহান সামনে এসে বলল, হাই রোদেলা, কেমন আছো? রোদেলা হকচকিয়ে গেল, বলল, ভালো আছি, আপনি? ভালো। তা এখানে কি করে? এটা আমার কাজিংয়ের কোচিং সেন্টার। আমি মাঝে মধ্যেই এখানে আসি। ভালো হলো তোমার সাথে দেখা হয়ে। একদমে কথাগুলো বলল সোহান। এদিকে দূর থেকে গাড়ির ভিতর বসে একজন দৃশ্যগুলো দেখলো এবং সাথে সাথে মুঠোফোনটি হাতে নিয়ে ফোন লাগালো একটি নাম্বারে। একটি রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ হলো। ওপাশ থেকে কি বলল জানা গেল না, শুধু এপাশ থেকে লোকটা ফোনে জানালো, স্যার, একজন লোকের সাথে ম্যাম কথা বলছে কোচিং সেন্টারের বাইরে। আপনাকে আমি সব ডিটেলস পাঠাবো। আমাকে হাফ অ্যান আওয়ার সময় দিন। বলেই ফোন কেটে দিল লোকটা। অন্ধকার ঘরে নিঃসঙ্গ রাতে নীরবতা যেন আজকে গিলে খাচ্ছে। একটা ছোট টেবিলের উপর ছড়ানো কিছু সিগারেটের প্যাকেট, লাইটার আর আধা খাওয়া কফির কাপ, সবকিছুতে একটা অবহেলার ছাপ। আয়াজ পাশে সোফায় হেলান দিয়ে বসে আছে। জানালার বাইরে রোম শহরের ঝলমলে আলো, কিন্তু তার চোখে তা কোনো অর্থ বহন করে না। রোদেলার চোখের কষ্ট, রোদেলার মুখের নীরবতা, সব মিলিয়ে তার ভেতরটা ভেঙে যাচ্ছে। আয়াজ একটা সিগারেট ধরায়। ধোয়ার কুয়াশা আড়ালে যেন নিজে অপরাধ বোধকে লুকাতে চায়। প্রতিটা টানের সাথে তার ভেতরে শূন্যতা আরও ভারী হয়ে ওঠে। এক একটা সিগারেট শেষ করে যেন এক একটা গ্লানির পর্দা নামায় মনে, কিন্তু কিছুতেই ভুলতে পারে না রোদেলার নিঃশব্দ কান্না। চোখে জমে থাকা অনর্গল না বলা কথা, চোখের সামনে ভেসে ওঠে রোদেলার মুখ, একটা অভিমানী স্তব্ধতা নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। আয়াজ বুঝতে পারে ভালোবাসার দায়িত্বের মাঝখানে যে দোটানায় আয়াজ পড়েছে তা তার চারিপাশের মানুষদেরও ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আয়াজ আরেকটা সিগারেট ধরায়। এইবার আর কেবল নিজের কষ্ট নয়, রোদেলার কষ্টের ভারও যেন তার বুকের উপর চেপে বসে। সারা ঘর ধোঁয়ায় ভরে যায়, কিন্তু আয়াজের মনের অন্ধকার কিছুতেই কাটে না। ইতালির এই নিঃসঙ্গ রাত আয়াজের হৃদয়ের ভাঙচুরের সাক্ষী হয়ে রইল। বাংলাদেশ থেকে ফোন আসার পর থেকে আয়াজের ভেতরটা যেন এলোমেলো হয়ে গেছে। ফোনটা রাখার পরে সে চুপ করে জানালার ধারে বসে একটা সিগারেটে আগুন দিয়েছে, তারপর একটা শেষ না হতে আরেকটা ধরাচ্ছে। ওর নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া মিশে যাচ্ছে। ঘরের ভেতরটা ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন হয়ে উঠছে, যেমনটা ওর মনের অবস্থাও এই মুহূর্তে। রোদেলাকে কথা বলতে দেখেছে সোহানের সাথে, সেই ছেলেটা যাকে দেখা মাত্র এর বুকের ভেতর কেমন একটা খুচখচে অনুভূতি তৈরি হয়। এই অনুভূতিটা ঈর্ষা, অভিমান, নাকি হারিয়ে ফেলার এক অজানা ভয়? আয়াজ নিজেও বুঝে উঠতে পারছে না। আধা ঘন্টা আগে যে ফোনটা এসেছিল তারপর থেকে আয়াজের ভিতরে বাইরে ঝড় বয়ে যাচ্ছে। ছেলেটা জানিয়েছিল সোহানের পরিচয়। সোহানের কথা শোনার পর থেকে অদ্ভুত অনুভব হচ্ছে। এমন সময় ইতালির অফিস থেকে কল আসলো, জরুরি একটা মিটিং পড়ে গেছে, এখনই যেতে হবে। আয়াজ ফোন রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, উঠে দাঁড়ালো। রেডি হয়ে অফিসে যেতে হবে, তাই আর সময় ব্যয় না করে অফিসের জন্য রেডি হতে লাগলো। এদিকে রোদেলার কোচিং টাইম শেষ। বাইরে বের হয়ে দেখলো গাড়ি দাঁড়িয়ে আছে। হঠাৎ এদিক ওদিক চোখ দিতে দেখলো ওর বান্ধবী মায়েরা আসছে। অনেকদিন ওর ফ্রেন্ডের সাথে যোগাযোগ নেই, তাই আজকে কোচিংয়ে আসার সময় ফোন দিয়ে ওকে এখানে আসতে বলেছে। দুজন আজকে থেকে একই কোচিংয়ে পড়বে। রোদেলা ওকে বলেছে এই কোচিংয়ে ভর্তি হয়ে যেতে। মায়েরাও রোদেলার কথা শুনে এই কোচিংয়ে ভর্তি হয়ে গেছে। আজকে ক্লাস করেনি, কিন্তু আগামীকাল থেকে ক্লাস করবে। রোদেলা এই কথা বলে রাজি করিয়েছে মায়েরাকে প্রতিদিন ও গাড়ি দিয়ে পিক করবে এবং নামিয়ে দিবে, কারণ কোচিংয়ে আসার রাস্তায় মায়েরাদের বাড়ি পড়ে। মায়েরা কাছে আসতেই রোদেলা মায়েরাকে জড়িয়ে ধরলো। অনেকদিন ধরে দেখা নেই, পরীক্ষার দিনগুলোতে দেখা হয়েছে, মাঝখানে অনেকগুলো দিন দেখা হয়নি, একসাথে ঘোরা হয়নি, ফুচকা খাওয়া হয়নি, কত কথা জমে আছে পেটে, সেগুলো শেয়ার করা হয়নি। তাই আবেগে আপ্লুত হয়ে গেল দুজনেই। রে, পরীক্ষার পর আর তো দেখাই করলি না, এত তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলি? জানতে চাইলো মায়েরা। থাম থাম বলছি, যেদিন পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল সেদিন আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেই জন্যই তাড়াহুড়ো করে বের হয়ে যেতে হয়েছে। এখন তো অনেক সময় আমরা প্রতিদিনই ঘুরবো। খুশির কথা বললেও হাসি নেই রোদেলার মুখে। মায়েরা রোদেলার মুখের দিকে তাকালো। কিছু হয়েছে? আমার কাছে কিছু গোপন করছিস? এমন লাগছে কেন তোর মুখটা? জানতে চাইলো মায়েরা। রোদেলা চোখ তুলে তাকালো গাড়ির দিকে, তারপর দৌড়ে গিয়ে গাড়ি ড্রাইভারকে বললো আধা ঘন্টা ওয়েট করতে, ওর একটু কাজ আছে। গাড়ি ড্রাইভার ওর আদেশ মেনে চুপচাপ গাড়িতে বসে রইল। তারপর রোদেলা মায়েরাকে নিয়ে পাশে একটা কফি শপে বসলো। তারপর একেবারে প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কথা খুলে বলল মায়েরাকে।
মায়েরা শুনে অবাক হয়ে গেল। এত কিছু ঘটে গিয়েছে রোদেলার সাথে, আরও জানতে পারিনি। কিছুক্ষণ পর মায়েরা রোদেলাকে একটা চাপড় মেরে বলল, আর যাই হোক রোদেলা, আয়াস দুলাভাই কিন্তু সে লেভেলের হ্যান্ডসাম। রোদেলা অবাক হয়ে তাকালো বান্ধবীর দিকে, তারপর বলল, আমি এত কিছু বললাম আর তোর চোখ শুধু গিয়ে ঠেকলো ওনার হ্যান্ডসামের দিকে। হ্যান্ডসামকে হ্যান্ডসাম বলবো না তো কি বলবো? আমি ভাবছি তুই এত ছোট, কিভাবে কন্ট্রোল করবি তুই লোকটাকে? আর লোকটার যে হ্যান্ডসাম, অফিসে না জানি কত সুন্দরী সেক্রেটারি ওনার পিছনে ঘোরে। কথাটা শুনে রোদেলার বুকটা মোচড় দিয়ে উঠল। আগে তো তাও বাংলাদেশে ছিল, হুটহাট রোদেলা অফিসে চলে যেত, চাইলে যে কোনো সেক্রেটারিকে চেঞ্জ করে দিতে পারতো, কিন্তু এখন তো উনি ইতালিতে আছে, এখন কিভাবে চেঞ্জ করবে? আর ইটালি সেক্রেটারি এর পা তো মিনি স্কার্ট পরে ঘুরে। পরক্ষণে আবার মনে পড়ে গেল তো মুনতাসির সাহেবের সাথে আর কথা বলবে না। মুনতাসির সাহেব তো ওকে একা ফেলে রেখে চলে গিয়েছে, ও কথা বলবে না মুনতাসির সাহেবের সাথে। তাই বান্ধবীর উদ্দেশ্যে বলল, আমার কি, যা খুশি তাই করুক, আমি তার ওনার সাথে কথা বলবো না, মাফও করবো না তাকে। মায়েরা মুখ ভেঙচি কেটে বলল, তোর ভাব, ঠিকই আবার কথা বলবি দুলাভাইয়ের সাথে। দুলাভাইকে ছাড়া তুই থাকতেই পারবি না। আর শোন, চিঠিটা যদি তুই না পড়িস তাহলে আমাকে দিয়ে দে। আমি জীবনে কোনো দিন প্রেমপত্র পড়িনি, আমি দুলাভাইয়ের প্রেমপত্র পড়বো। তোর যদি দুলাভাইকে না লাগে আমাকে দিয়ে দে। বলেই চোখ টিপল মায়েরা। এদিকে শিহাব ও শিপ্রা রুমে বসে চা খাচ্ছিল। আয়াস আর রোদেলার ব্যাপারটা একবার ভাবলে হয় না? তুমিও জানো আয়াস কতটা ভালোবাসে রোদেলাকে, তাহলে কেন মেনে নিচ্ছ না সিহা? শুধু ভালোবাসলেই হয় না, লোকলজ্জা সামাজিকতা বলেও একটা কথা আছে। আমি রোদেলার বাবা হিসেবে রোদেলাকে এমন একজনের হাতে তুলে দিয়েছি, সমাজটা কখনো মেনে নিবে না। 10টি কথা বলবে, সরাবে না আমার মেয়েকে। তখন যদি রোদেলা সমাজের মানুষের কথা সহ্য করতে না পেরে আয়াজকে ছেড়ে দেয়, আয়ানকে অস্বীকার করে, তখন ওদের কিভাবে ভেবে দেখেছো? তোমার কি মনে হয় আমি স্বার্থপরের মতো শুধু রোদেলার কথাই ভাবছি, আয়ান বা আয়াজের কথা ভাবছি না? আজ আয়াজ যা সহ্য করতে পারবে, আজ থেকে 4-5 বছর পর কি আয়াজের সেই সহ্য ক্ষমতা থাকবে? আর আয়ান আজ খুশি খুশি রোদেলাকে মা হিসেবে মেনে নিয়েছে। আজ থেকে 5 বছর বা 10 বছর পর রোদেলাকে সৎ না বলে ধিক্কার দিবে না, তার কি গ্যারান্টি তুমি দিতে পারবে? শিপ্রা শিহাবের সব কথাই বুঝলো, কিন্তু বলল, আয়াস কখনোই রোদেলাকে ছাড়বে না বা ছেড়ে যেতে দিবে না। হ্যাঁ, হয়তো 5-10 বছর পর রোদেলা ওকে ফেলে চলে যাবে, এটা সহ্য করতে পারবে না আয়াস, কিন্তু রোদেলা সেই রকম মেয়ে না। রোদেলা আয়াসকে মন থেকে মেনে নিয়েছে, বরং তোমার মেয়ে আগে মেনে নিয়েছে আয়াসকে। আয়াস তো ওকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছিল, আমি না করেছিলাম, কারণ রোদেলার কী প্রতিক্রিয়া হবে তা আমার জানা ছিল। রোদেলা আয়াসের এই সিদ্ধান্ত মেনে নিতে পারতো না, যা এখন মেনে নেয়নি। কিন্তু রোদেলা আজ সকাল থেকেই নর্মাল বিহেভিয়ার করছে, হয়তো কিছুদিন পর মনেও রাখবে না আয়াজকে। শিপ্রা শিহাবের দিকে তাকিয়ে বলল, আবারও ভুল ভাবছো, আবারও তুমি রোদেলাকে চিনতে ভুল করছো শিহাব। ইতালি নিজস্ব অফিসে কেবিনে বসে আছে আয়াজ। রুমে নক করে প্রবেশ করলো আবুল কালাম। পিতার সমতুল্য বয়সে, তাই আয়াজ তাকে যথেষ্ট সম্মান দেয়, কখনোই সেক্রেটারি হিসেবে ট্রিট করে না, আঙ্কেল বলেই ডাকে। আবুল কালাম ভেতরে ঢুকতে আয়াজ চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, আঙ্কেল ভেতরে আসুন। আপনার শরীর এখন কেমন আছে? সব কিছু ঠিক আছে তো? আবুল কালাম মুচকি হেসে বলল, ভালো বাবা। তা তোমার শরীরের অবস্থা কেমন? চেহারা এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছিল বাংলাদেশে? আঙ্কেল সব কিছু ঠিক আছে, চিন্তা করবেন না। ফোনে কি একটা ঝামেলার কথা বলেছিলেন? ফাইল নিয়ে এসেছেন? ফিনান্স ডিপার্টমেন্টে যাকে বিশ্বাস করে তুমি সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছিলে, সেখানে একটু গরমিল হয়েছে। আমি হিসাবটা চেক করতে গিয়ে বুঝতে পারলাম ডাটার সাথে কোনো কিছুর মিল নেই। অ্যাকাউন্টে বিভিন্ন জায়গায় গরমিল পেয়েছি। আমি প্রফেশনালকে দিয়েও দেখিয়েছি, তাদেরও একই মত। আপনি ব্যবস্থা নিলেই পারতেন, আমার জন্য অপেক্ষা করতে গেলেন কেন? আমার অনুপস্থিতিতে আপনি সিদ্ধান্ত নিতে পারতেন, সেই এখতিয়ার আপনার হাতে আছে। বলে ফাইল দেখতে লাগলো আয়াজ। কিছুক্ষণ ফাইল দেখে তারপর বলল, আঙ্কেল ফিনান্স ডিপার্টমেন্টে সবাইকে খবর দিন, বলুন আর্জেন্ট মিটিং। আবুল কালাম আয়াজের কথা মতো ফিনান্স ডিপার্টমেন্টে সবাইকে 1 ঘন্টা পর মিটিং রুমে থাকার জন্য ইনফর্ম করলো। এদিকে রোদেলা বাসায় ফিরলো। বাসায় ফিরে দেখলো আয়ান সোফার রুমে বসে আছে একা একা। রোদেলাকে দেখে উঠে রোদেলার কাছে এলো। আয়ান বলল, এত দেরি হলো কেন আজকে আসতে?
একটু মায়েরার সাথে দেখা হয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। তুমি কি দুপুরে লাঞ্চ করেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জানালো আয়ান। রোদেলার সাথে সাথে কাঁধ থেকে ব্যাগ রেখে খাবার টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর খাবার বেড়ে দুজন খাওয়া শুরু করলো। রোদেলা আজ নিজের হাতে আয়ানকে খাইয়ে দিচ্ছে, খাচ্ছে আর রোদেলার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বলল, মা, আমার একটু কথা রাখবে? রোদেলা চুপ করে রইল। রোদেলা জানে আয়ান কি বিষয়ে কথা বলতে চাচ্ছে। চুপচাপ ভাতের নলা তুলে আয়ানের মুখে দিল। আয়ান এই সুযোগে পকেট থেকে চিঠিটা বের করলো। বের করে রোদেলার আরেক হাতে গুজে দিল। রোদেলার হাত থেমে গেল। আয়ান এক ঢোক পানি খেলো, তারপর বলল, আমি জানি বাবা একটা ভুল করেছে, কিন্তু নিশ্চয় বাবার অনেক কষ্ট হচ্ছে আমাদেরকে ছেড়ে থাকতে। তারপরও বাবা চলে গিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি জানি তুমি সব কিছু বুঝতে পারছো, কিন্তু বাবার উপরে রাগ করে এমন করছো। আমরা তো এখানে সবাই আছি, কিন্তু ওইখানে বাবা একা। তাই বাবার সাথে আর রাগ করে থেকো না প্লিজ, চিঠিটা পড়ো। বলেই আয়ান উপরে চলে গেল। রোদেলা চিঠিটা হাতে নিয়ে চুপচাপ বসে রইল। চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। রাগ হচ্ছে, অভিমান হচ্ছে লোকটার উপর। কেন ওকে না বলে এভাবে চলে গেল? এখানে থেকে কি সমাধান করা যেত না? চিঠিটা হাতে নিয়ে টুপটুপ করে পানি পড়ছে রোদেলার চোখ থেকে। ওপর থেকে দাঁড়িয়ে শিহাব এবং শিহাবের মা সবকিছু দেখছে। শিহাবের মা শিহাবের দিকে তাকিয়ে বলল, কি থেকে কি হয়ে গেল আমার রোদেলার? মা মরা মেয়ে, অনেক কষ্ট পাচ্ছে শিহাব। কিছু কি করা যায় না রোদেলার জন্য? শিহাব মার দিকে তাকিয়ে বলল, কি করতে বলছো মা? কি করতে পারি? এখন কি করার থাকতে পারে? রোদেলা ভুল করেছে, ওর বয়স অল্প, আস্তে আস্তে সবকিছু ভুলে যাবে। বলে রুমের দিকে পা ফেললো শিহাব। এমন সময় শিহাবের মা বলে উঠল, মেনে নেওয়া যায় না? আমরাও রাগ, তাই বলে বিয়েটা তো হয়েছে, এটা তো অস্বীকার করার মতো নয়। শিহাবের পা থেমে গেল। পিছনে না ঘুরে বলল, এই বিয়েটা আমি মানি না। শিহাবের মাও কম যায় না, বলে উঠল, তোর মানা না মানায় কিছু হয় না। শরীয়ত মোতাবেক ওর বিয়ে হয়েছে। আল্লাহ জানে, রোদেলা জানে, আয়াত জানে বিয়ে হয়েছে। আর মানি না বললেই তো হয় না। তুই যদি চাস রোদেলাকে অন্য কোথাও বিয়ে দিতে, তাহলে ওদের তালাক করাতেই হবে। এটা কি তুই অস্বীকার করতে পারবি? আয়াজকে আমি যতদূর চিনি, ও কখনো স্বইচ্ছায় জীবন থাকতে রোদেলাকে তালাক দিবে না। যে মেয়ের জন্য ও নিজের সন্তানকে এখানে রেখে বিদেশ একা চলে গিয়েছে, ও রোদেলাকে কখনোই ছাড়বে না। আর রোদেলাও কি ছাড়বে আয়াজকে? তোর কি মনে হয়? কথাগুলো শুনে শিহাবের বুকটা কেঁপে উঠল। বুকে কোথাও এক জায়গায় ব্যথা অনুভব করছে শিহাব। কিভাবে ছাড়াবে রোদেলাকে? ও কি পারবে বলতে রোদেলাকে তালাক দিয়ে দেওয়ার কথা বলতে? এই অল্প বয়সে রোদেলা একটা তালাকের বদনাম কাঁধে নিয়ে ঘুরবে, এটা মানতে পারছে না শিহাব। রোদেলা হাত ধুয়ে চিঠিটা নিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগালো। চিঠিটা হাতে নিয়ে চিঠির দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। খুলবে না এই চিঠি রোদেলা। নিজের মুখে কেন বলে গেল না সব? রোদেলা কি মুনতাসির সাহেবকে জোর করে আটকাতে পারতো? বলবে না কথা, আর মুনতাসির সাহেবের সাথে এটাই ওনার শাস্তি। কাঁদতে কাঁদতে গিয়ে চিঠিটা রেখে দিল আলমারিতে সযত্নে একটা বক্সের ভিতর। খুলবে না এই চিঠি। অভিমান হয়েছে বড় মেয়েটার, তার মুনতাসির সাহেবের উপর। বারবার একই কথা। কেন মুনতাসির সাহেব তাকে না বলে চলে গেল? কি এমন হতো যদি যাওয়ার আগে একটু কথা বলে যেত? এদিকে মিটিং রুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আয়াজ। ঠিক এমন সময় ফোন এলো আয়াজের ফোনে। আয়াজ ফোন কানে তুলে শুনলো। ওপাশের মানুষটা কি বলল বোঝা গেল না। আয়াজ শুধু বলল, যা আমার তা শুধু আমারই থাকবে। আমি বেঁচে থাকলেও আমার, আমার মৃত্যুর পরেও আমার। বলেই ফোন কেটে দিল। রাত 1টা। রোদেলার ঘুম আসছে না। অন্ধকার রুমের মধ্যে ওর বারবার চোখ যাচ্ছে আলমারিতে, কিন্তু ও পড়বে না চিঠি কোনো মতেই না। কিন্তু বজ্জাত মনকে তো বুঝাতে পারছে না। রোদেলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ ঘুরে আবারও চাইলো আলমারির দিকে। ছটফট করছে রোদেলা, দম নিতে পারছে না। আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আয়াজ মিটিং শেষ করে বাসায় এসে বসলো। ভাবছে সেই ফোন কলের কথা। ফোন করেছিল শিপ্রার সাথে কথোপকথন মনে পড়ছে আয়াজের। রোদেলা আজ তোর চিঠি পেয়েছে। আয়ান ওর হাতে দিয়েছে, কিন্তু খুলে দেখেনি মেয়েটা। খুব কেঁদেছে। আমি আর শিহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। আচ্ছা আয়াজ, শিহাব যদি কখনো না মানে, তখন কি করবি তুই? আয়াজ নিশ্চুপ, কোনো কথাই বলছে না। কিছুই করিস না। রোদেলা যদি এখন তোকে ভুলে যায়, তখন কি করবি? রোদেলা শুধুই আমার, বেঁচে থাকলেও আমার, মরলেও আমার। আমি ছাড়া ও আর কখনোই কারো না।
বলেই ফোন রেখে দিয়েছিল আয়াজ, কারণ মিটিংয়ে যেতে হবে আর কথা বাড়াতে চাচ্ছিল না। মনটা ওর ভীষণ বিক্ষিপ্ত হয়েছিল, কোনো কিছুই যেন ভালো লাগছিল না। কিন্তু এখন যখন কথাগুলো মনে করছে ওর খুব অস্থির অস্থির লাগছে। এক নজর রোদেলাকে দেখার জন্য মনটা ছটফট করছে। রোদেলার একটু কথা শোনার জন্য মনে হয় ভিতরে ভিতরে ঝড় বয়ে যাচ্ছে আয়াজের। কিন্তু ও তো রোদেলার সাথে যোগাযোগ করতে পারবে না, কথা দিয়েছে শিহাবকে। কিন্তু মনকে কি করে বুঝাবে? মন যে বড়ই অবুঝ। মনকে যদি এত কিছু বোঝানো যেত তাহলে তো এই সিচুয়েশন তৈরি হতো না। বিক্ষিপ্ত মন নিয়ে ফ্রিজ খুলে একটা বিয়ারের ক্যান বের করে সোফায় বসলো আয়াজ। আজ ওর একটু শান্তি দরকার, একটু ঘুম দরকার। ক্যান খুলে গটগট করে গলদ্ধকরণ করলো বিয়ার। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর ডুব দিল স্মৃতির পাতায়। যখন রোদেলাকে বুকে নিয়ে ঘুমাতো ওর বুকের ভিতরে কেমন এক প্রশান্তি বয়ে যেত। কি এমন ক্ষতি হতো যদি আজকে একটু রোদেলাকে বুকে নিয়ে ঘুমাতে পারতো? রোদেলার এলোমেলো চুলগুলো একটু কানের পিছে গুজে দিত, কপালে একটা চুমু খেত। আজ কেন যেন রোদেলাকে বুকে নিয়ে একটু জড়িয়ে ধরতে খুব ইচ্ছা করছে আয়াজের। বুকটা শূন্য শূন্য লাগছে, মনে হচ্ছে কোথাও কেউ নেই। এদিকে রোদেলা টিকতে না পেরে আলমারির দরজা খুলে ফেললো, বক্সটা হাতে নিল। চিঠি বের করবে কি করবে না বক্সের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। বেহা এমন কোনোভাবেই মানতে পারছে না। আবার আয়াজের প্রতিও খুব রাগ। মুনতাসির সাহেব যাওয়ার পর একটিবারও কল করেনি রোদেলাকে। না হয় না বলে গিয়েছিল, একটিবার কি কল করা যেত না? কল করে কি কথা বলা যেত না? উনি তো ভুলেই গিয়েছে রোদেলাকে। তাহলে রোদেলার কি দায় পড়েছে চিঠি খুলে পড়বে? ছোট্ট মনে অনেক অভিমান জমা হলো রোদেলার। মুনতাসির সাহেব কি রোদেলার অভিমানের কোনো মূল্য দিয়েছে? কেন যাওয়ার পর একটিবারও ফোন করলো না? তাহলে তো রোদেলা সব ভুলে যেত। এদিকে শিহাব ঘুমাতে পারছে না, বারবার বিছানার এপাশ ওপাশ করছে। শিপ্রা ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, তোমার কি কিছু লাগবে? খারাপ লাগছে তোমার? না, কিছু লাগবে না, ঘুম আসছে না। কিছুক্ষণ থেমে শিপ্রার উদ্দেশ্যে বলল, একটু গিয়ে দেখবে রোদেলা ঘুমিয়েছে কিনা? আমার কেন যেন মনে হচ্ছে রোদেলা ঘুমায়নি। মনে হওয়ার কি আছে? আমি তো না দেখে বলতে পারি রোদেলা ঘুমায়নি। শিহাব উঠে বসে শিপ্রার দিকে তাকালো, তারপর বলল, তুমি কি আমাকে দোষ দিচ্ছ শিপ্রা? যা হয়েছে বা যা হচ্ছে এতে কি আমার কোনো দোষ আছে? আমি কিভাবে আমার মেয়েকে এরকম একটা সিচুয়েশনে ফেলি যেখানে আমি ভবিষ্যৎ অন্ধকার দেখি? ভবিষ্যৎ অন্ধকার? কি বলতে চাচ্ছ তুমি? আয়াজের উপর তোমার বিশ্বাস নেই নাকি রোদেলার উপর? তুমি ভালো করে জানো আয়াজ কেমন ছেলে। ওর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত রোদেলাকে ভালো রাখার চেষ্টা করবে। আর রোদেলা ওকে তুমি কতটুকু চেনো? তুমি রোদেলাকে যেভাবে চেনো ও ঠিক তার বিপরীত। রোদেলা অনেক ম্যাচিওর একটা মেয়ে। ও অবুঝের মতো আয়াজকে ভালোবাসেনি। ওর বয়স, বিয়ে, ডিভোর্স, সন্তান আছে জেনে শুনে বুঝে ভালোবেসেছে। তোমার কেন মনে হয় রোদেলা অবুঝের মতো সিদ্ধান্ত নিয়েছে? শিহাবের দিকে তাকিয়ে কথাগুলো বলল শিপ্রা। শিহাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল শিপ্রার দিকে। এদিকে রোদেলা বক্স খুলে চিঠি হাতে নিল, খুলবে কি খুলবে না ভাবছে। কি নামে সম্বোধন করবো জানি না, তবে আমার ভাবতে ভালো লাগে রোদেলা আমার ছোট্ট শোনাবো। চিঠিটা যখন পড়বে তখন আমি তোমার কাছে নেই, তোমার পাশে নেই, অনেক দূরে। ইতালির কোনো এক ব্যস্ত স্বরে একা অসম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। কোনো এক অন্ধকার ঘরে তোমার হাসির ঝংকার শোনার জন্য চাপা নিঃশ্বাস নিচ্ছে। চিঠিটা যখন পড়ছো আমি জানি তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কাঁদবে না তুমি, তুমি জানো তুমি কাঁদলে আমার বুকের পা বাসটা লাগে। কি এক নির্ধারণ কষ্ট বলো তো। তুমি কাঁদছো কিন্তু আমি তোমার চোখের পানি বুঝতে পারছি না। জানো চিঠিটা যখন লিখছিলাম তোমার মুখের দিকে তাকিয়ে কথাগুলো লিখছি। আমি জানি শোনা তোমার ভিতরে কোথাও একটা আক্ষেপ আছে কোনো কিছুতে তুমি যে আমার জীবনের প্রথম নও। তবে বিশ্বাস করো তোমার মুনতাসির সাহেব তার রান করা হাতে জীবনে প্রথমবার একটা প্রেমের চিঠি লিখছে। এটি শুধুমাত্র রোদেলার জন্য, তার সোনা বহুর জন্য। তোমাকে নিয়ে অনুভব করা আমারও একটি প্রথম অনুভূতি। কাউকে ভালোবেসে হৃদয়ে নিংড়ানো চিঠি লিখতে কেমন লাগে তা তোমার কাছ থেকে শিখেছিলাম, কারণ চিঠিটা আমি তোমাকে লিখছি। তুমি জানো চিঠি লেখার সময় আমি তোমাকে কত শতবার ছুঁয়েছি। তোমার এলেমেলে চুলগুলো চাঁদ মুখ থেকে সরিয়ে দিয়েছি, নাক টেনে তোমার চুল থেকে বেলি ফুলের সুবাস নিয়েছি, কতবার তোমার গলার ভাঁজে চুমু খেয়েছে। তোমার প্রতিটি নিঃশ্বাসের ওঠানামায় আমি শিরোত হয়েছি। বড় লোভ হয় আজকাল তোমাকে দেখে, জানো। এখন জানতে চেও না কিসের লোভ। সব বাধা পেরিয়ে যখন তুমি আমার কাছে আসবে তখন তুমি বুঝবে তোমাকে পাওয়ার এক অদম্য ইচ্ছা আমার ভিতরে জেগেছে। আজকাল তোমার সামনে গেলে আমার নিয়ন্ত্রণ হারায়, হুটহাট ভুল করে ফেলি। এইসব করা ভুলগুলোতে আমি অনুতপ্ত নই। তোমার আমার একটা দুষ্টু মিষ্টি সংসার হবে সেই আশায় আমি এমন শত ভুল করতে পারি তা তোমার জানা নেই শোনা। এই মুহূর্তে যখন আমি চিঠিটি লিখছি আর তোমার দিকে তাকিয়ে দেখছি, তোমাকে একটু ছুঁয়ে দেখার, একটু কাছে পাওয়ার এক অদম্য ইচ্ছা আমার ভিতরে জাগ্রত হচ্ছে। এটা কি তুমি বুঝতে পারবে কখনো? তোমাকে নিয়ে একটা সুন্দর বাধাহীন সংসার আমার স্বপ্ন, যেখানে আমি থাকবো, তুমি থাকবে, আয়ান থাকবে। আমাদের ভালোবাসায় ভরা একটা সংসার হবে। বিকাল করে সন্ধ্যার আগে আমার বাড়ি ফেরার তাড়া থাকবে।
যেখানে তুমি শুধু রোদেলা আমার সংসার নাও, আমার ভালোবাসার একটা ঘর হবে। শত অন্ধকারের মাঝে তুমি আমার এক চিলতে রথ। তুমি জানো তোমাকে আমার রেখে আসতে ঠিক কতটুকু কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল তোমাকে বুকের ভিতরে আড়াল করে রাখি, যেখানে আমি ছাড়া কেউ তোমাকে না পায়। আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে তোমাকে রেখেছি কত না যত্ন করে। আমি যাওয়ার পর তুমি অনেক কাঁদবে জানি, রাগ করবে, অভিমান করবে। সমস্ত অভিমান আমার নামে জমে রেখো, আমার বুকে কাঁদিয়ে ভাসিও। অন্য কেউ তোমার চোখের পানি যেন না মুছে। তোমার হাসি, তোমার অভিমান, এমনকি তোমার চোখের পানি মুছে দেওয়ার উপর শুধুমাত্র আমার অধিকার রোদেলা। এই অধিকার আমি কারোর সাথে শেয়ার করবো না। সমস্ত অভিমান, সমস্ত রাগ, সমস্ত চোখের পানি আমার জন্য জমে রেখো সোনা। আমি সযত্নে আমার বুকের মধ্যে রেখে তোমার চোখের পানি মুছে দেব। আমি কথা দিচ্ছি, নিয়মিত লেখাপড়া করবে, কোচিংয়ে যেও, ভালো করে পরীক্ষা দিও সোনা। কখনো ভেবো না আমি তোমার আশেপাশে নেই। আমি তোমার আশেপাশে সর্বক্ষণ থাকি, সর্বক্ষণ তুমি আমার চোখের নজরে থাকো। আমি চোখ বুঝলে তোমাকে দেখতে পাই, আমার হৃদয়ের গহীনে অনুভব করতে পাই। তুমি কি চোখ বুঝলে আমাকে অনুভব করতে পারো? বাড়ির চাবিটি তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, ওইখানে তোমার এক অলৌকিত সংসার তোমার জন্য অপেক্ষা করছে, যেখানে একসময় আমাদের বাসর হবে, আমাদের সোনার একটি সংসার হবে। তোমাকে বুকে নিয়ে আমি রাতের আকাশে তারা গুনবো, বৃষ্টিতে ভিজবো, জ্যোৎস্না বিলাস করবো, সারা ঘরময় দৌড়াদৌড়ি করবো, ছোটাছুটি করব। তোমাকে একটু কাছে পাওয়ার আশায় তোমার বুকে মাথা রেখে যত পরিশ্রম, যত ক্লান্তি সব ভুলে যাব। সারা দিনের ভেতর আমার বুকটাই হোক তোমার জন্য নিরাপদ আশ্রয়। আমি সেই দিনের প্রতীক্ষা প্রতিটি প্রহর গুনছি। তুমিও কি আমার মতো প্রতিটি প্রহর গুনবে আমার সাথে? জানি তুমি আয়নের খেয়াল রাখবে, আমার চেয়ে ভালো রাখবে, তাই এ নিয়ে আর কিছুই বলবো না। আয়না, তুমি মাঝে মধ্যে তোমাদের বাড়িতে যেও, চাবি তোমার কাছে আছে। আমার রুমটাই এখন থেকে তোমার রুম, পাসওয়ার্ড তোমার কাছে আছে। তারপরও লিখে দিলাম, যেদিন আমি ফিরে আসবো আমি তোমাকে আমার রুমে দেখতে চাই। এসেই আমি তোমার বুকে একটু শান্তিতে ঘুম দেবে না আমাকে ঘুমাতে শোনো? অবশ্য তুমি না দিলে আমি ঘুমাবো। তোমার উপর তোমার চেয়ে অধিকার আমার, এই অধিকার আমি কারোর সাথে ভাগাভাগি করবো না। ঠিক মতো খেও, ঠিক মতো ঘুমিও, নিজের শরীরের যত্ন নিও। আমি সেজন্য তোমাকে যেমন রেখে গেছি তেমনই পাই, তবে অবশ্য আর একটু বড়। বেশি করে খেও কেমন? রোদেলা আমার সোনা পাখি, আমার ছোট্ট বউ। তোমাকে দেখার জন্য আমার হৃদয়ের ভিতরে যেমন ভাঙচুর হচ্ছে, আমাকেও দেখার জন্য কি তোমার হৃদয়ের ভাঙচুর হয়? ঘূর্ণিঝড় যেমন সারা রাত ভেঙে চুরোটা লন্ডভন্ড করে বসন্ত একটা সকাল সবাইকে উপহার দেয়, আমি ওই ঠিক এমনই একটা সকালের জন্য অপেক্ষা করছি তোমাকে দেব বলে। ততদিন নিজের যত্ন নিও, ভালো থাকো কেমন? ভালো থাকে শোনা আমার। এটি তোমার অপরাধী, তোমার একান্ত মুনতাসির সাহেব। চিঠিটা পড়ে বুকের মধ্যে চেপে ধরে বিছানায় বসে কাঁদছে রোদেলা। চোখে তার পানি, কিন্তু ঠোঁটে বিজয়ের হাসি। এই এমন এক ভালো লাগা, এমন এক অনুভূতি যা ক্ষণে ক্ষণে শিহরিত করছে রোদেলাকে। চিঠিটা পড়ে রোদেলার বুকের ভিতর ধুকপুক করছে। কি ছিল এই চিঠিতে জানে না রোদেলা। এমন করে মুনতাসির সাহেব কখনো কথা বলেনি। রোদেলা নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কখনো উঠে বসছে, কখনো চিঠি নিয়ে শুয়ে পড়ছে, কখনো আসছে তো কখনো আবার চিঠি বুকে ধরে হু হু করে কেঁদে উঠছে। আর রোদেলা এই অস্থিরতা দরজার বাহিরে দাঁড়িয়ে বুঝতে পারছে শিপ্রা ঠোঁটের কোণে মুচকি হাসি। যাক, মেয়েটার কান্না অন্তত একটু থামবে এবার। রুমে ঢুকতে শিহাব জিজ্ঞাসা করলো, ঘুমিয়েছে রোদেলা? কান্না করেছে? কি করছে এখন? শিপ্রা শিহাবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার মেয়ে ঠিক আছে, চিন্তা নেই, ঘুমিয়ে পড়ো। শিহাব বুঝতে পারল না শিপ্রার মুচকি হাসির কারণ, কিন্তু রোদেলা ঠিক আছে এই কথাটা যেন ওর কানে বাজছে, তাই শিহাব আর কথাটা ঘাটালো না, ঘুমিয়ে পড়ল। এদিকে আজ বসে আছে অন্ধকার রুমে, একটার পর একটা সিগারেট ফুঁকছে, কিন্তু বুকের ভেতর যে ঝড় বয়ে চলেছে তা থামার নাম নিচ্ছে না। এক নজর রোদেলাকে দেখার জন্য একটি বার রোদেলাকে বুকে নিয়ে প্রশান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য বুকটা ছটফট করছে আয়াজের। আয়াজ কি মনে করে যেন ফোন দিল শিপ্রাকে। শিপ্রার ফোনটা ভাইব্রেট হতেই চটজলদি ফোনের দিকে তাকালো, স্ক্রিনে দেখলো আয়াজ। দেরি না করে ফোন রিসিভ করে রুম থেকে বাইরে বের হয়ে গেল শিপ্রা। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো আয়াজের কণ্ঠ। হ্যালো শিপ্রা, ডিস্টার্ব করলাম এত রাতে? শিপ্রা একটু ধীর কিন্তু স্পষ্ট আওয়াজে বলল, না, কি হয়েছে? এত রাতে এখনো ঘুমাসনি? ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু তোদের খোঁজ খবর নেই। শিপ্রা মুচকি হাসলো, তারপর বলল, আমাদের খোঁজ খবর নাকি বিশেষ কারো খোঁজ খবর? আয়াজ সব সময়ের মতো চুপ করে রইল। ঠিক আছে রোদেলা, আজ মনে হয় তোর চিঠি পড়েছে, বলল শিপ্রা। আয়াজ মুচকি হাসলো, কিন্তু তার কোনো শব্দ হলো না। একটু কি শান্ত হলো মনটা? হয়েছে বই কি, না হলে হঠাৎ অস্থিরতা কেন থেমে যাবে? আয়াজ সোফায় হেলান দিয়ে ধীরে সুস্থে বলল, রোদেলাকে দেখতে ইচ্ছা করছে, একটু যাবি ওর রুমে, ভিডিও কল দেই? ওই রুমের বাইরে আছি, দরজার পাশে। জানতাম এই কথাটি বলবি, তাই সময় নষ্ট করিনি। বলেই মোচড় দিয়ে হালকা করে দরজা খুললো শিপ্রা। ডিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে আয়াজ। রোদেলা চিঠি বুকে নিয়ে ঘুমিয়ে আছে। আয়াজের মনটা প্রশান্ত হয়ে গেল।
আয়াজের ঠোঁটের কোণে খেলে গেল হাসি, বুকে হাত দিয়ে রইল কিছুক্ষণ চুপচাপ। শিপ্রা আস্তে আস্তে রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিল, বলল, এবার ঘুমাতে পারবি? ভালো লাগছে? অক্সিজেন পেয়েছিস? বলেই হেসে দিল শিপ্রা। তারপর বলল, ঘুমা এবার। শিহাব আবার আমাকে না দেখলে সন্দেহ করবে, কেমন? আয়াজ মুচকি হেসে ধমকে সুরে বলল, বাজে বকিস না, যা ঘুমা আর তোর পাগল স্বামীকে একে বোঝা। খবরদার পাগল বলবি না। পাগলামি করছিস তুই, আর পাগল হয়ে গেল আমার স্বামী না। পাগলকে পাগল বলবো না তো কি বলবো? বলে যাস না কত কষ্ট করে তোমাদের বিয়েটা দিয়েছি, আর তোরাই আমার শত্রু হয়ে গেলে। এর জন্যই বলে কারো ভালো করতে নেই। তখন যদি বুড়ো সেবের বিয়েটা না দিতাম, এখন কি শান্তিতে স্বামীর বুকে ঘুমতে পারতি? হেসে কথাগুলো বলল আয়াজ। এভাবেই হাসিস। তোর হাসি অনেক সুন্দর। রোদেলাকে নিয়ে টেনশন করিস না, ও অনেক বুদ্ধিমতী ও ম্যাচিওর একটা মেয়ে। শিহাবকেও ঠিক মানিয়ে নেবে। শিহাবও বেশি দিন তোকে ছাড়া থাকতে পারবে না, আমি চিনি শিহাবকে। কথাগুলো বলেই ফোন কাটলো শিপ্রা, তারপর চুপচাপ রুমে চলে গেল। এদিকে আয়াজ ফোনটা বুকে নিয়ে মুচকি মুচকি হাসছে। আজ ওর শান্তির দিন, আনন্দের দিন। আজকে একটু ঘুমাবে। আজকে রোদেলাকে দেখতে পেয়েছে, ও চিঠি পড়েছে। আচ্ছা, চিঠি যখন পড়েছে রোদেলা কি কাঁদছিল? রোদেলার কাছে ও ছিল না চোখের পানি মুছে দেওয়ার জন্য। কবে এসব কিছু ঠিক হবে? কবে একটু রোদেলাকে নিয়ে বুকে ঘুমাতে পারবে? এসবই ভাবতে লাগলো আয়াজ। আর ভাবতে লাগলো প্রথম দিনের কথা, যেদিন প্রথম দিন রোদেলা পেছন থেকে ওকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিল, আই লাভ ইউ মাই হিরো বলেছিল। ভেবেই মুচকি হাসলো আয়াজ। সেদিনটাই ছিল আয়াজের হৃদস্পন্দন থমকে যাওয়ার দিন। প্রথম যেদিন মুনতাসির সাহেব বলে ডেকেছিল, আয়াজের যেন পৃথিবী থমকে গিয়েছিল। কি ছিল সেই ডাকে আয়াজ নিজেও বলতে পারবে না। প্রথম যেদিন বলেছিল, আপনাকে আমার ভালো লাগে মুনতাসির সাহেব। আয়াজ বুকে হাত দিয়ে রইল। রোদেলা সে নৃত্যরত অবস্থায় ছাদের দৃশ্যটি কল্পনা করতে করতে। সাদা শাড়ি, লাল পাড়, কি অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর লাগছিল রোদেলাকে। আয়াজ বুকে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর মনে মনে বলল, এই মুহূর্তে তোমাকে আমার বুকে সিট রোদেলা। তুমিও কি এমন ফিল করছো? পরম নিয়ে তোমার কপালে চুলগুলো সরিয়ে একটু চুমু খেতে চাই। তোমার গলার ভাঁজে নাক ডুবে চুল থেকে বেলি ফেলে সুবাস নিতে চাই। আমার ছোট্ট সোনা বউকে আমার বুকে নিয়ে ঘুমোতে চাই। চুমুতে চুমুতে ভরিয়ে দিতে চাই। আমার অবাধ্য ভালোবাসায় তোমাকে পাগল করে দিতে চাই। এভাবে কেটে যাচ্ছে দিন, দিন থেকে সপ্তাহ, মাস, কখন যে 1 বছর পার হয়ে গেল কেউ টের পেল না। টের পেল শুধু দুটি হৃদয়, আয়াজ ও রোদেলা। রোদেলা এখন কলেজে পড়ে, ইয়ার চেঞ্জ পরীক্ষা সামনে, তাই লেখাপড়া নিয়ে ব্যস্ত। রোদেলা কলেজে যাবার জন্য প্রস্তুত হচ্ছে, এমন সময় দরজায় নক করা শব্দ হলো। দরজা খুলে দেখলো আয়ান। বলল, ভেতরে এসো। আয়ান ভিতরে ঢুকতে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, এখন বের হবে মা? আমারও তো স্কুল। আজকে আমরা একসাথে যাব। আমার গাড়ির ড্রাইভার আঙ্কেল একটু অসুস্থ, তাই আজকে তোমার সাথেই যাব। ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করো। আমার প্রায় শেষ, একসাথেই যাব দুজন আজকে। দুজনে রেডি হয়ে নিচে ব্রেকফাস্ট করে যথারীতি বাইরে বের হয়ে গেল। শিহাব তাকিয়ে রইল দুজনের দিকে। দুজনকে প্রায় সমবয়সী মনে হয়। আয়ান ছেলে বলে ও অনেক লম্বা চড়া হয়ে গেছে। দুজনকে দেখলে মনে হবে সমবয়সী, কিন্তু এই ছেলে ওকে মা বলে ডাকে। শিহাব 2-1 বার বলেছিল মা বলে ডাকতে মানা, কিন্তু আয়ান তো আয়ান, তা মানতে নারাজ। রোদেলা অনুমতি দিয়ে দিয়েছে। রোদেলা যেন নীরব থেকেই প্রতিবাদ করছে। শিহাবের সাথে রোদেলার সম্পর্ক আগের মতোই, কিন্তু রোদেলা অনেকটা নীরব হয়ে গেছে এবং ম্যাচিউরড। আগেও ছিল, যা শিহাব বুঝতে পারতো না, তবে এখন বুঝতে পারে রোদেলার আচার ব্যবহারে। রোদেলার আচার ব্যবহার শিহাবকে ভাবিয়ে তোলে। পদে পদেও বুঝিয়ে দেয় বিবাহিত আয়াজের স্ত্রী ও আয়ানের মা। শিপ্রা আর চোখে দেখছে সবকিছুই। শিহাবকে নিয়ে ভাবতে পারে এতদিনে শিপ্রার বোধগম্য হয়ে গিয়েছে। তাই শিপ্রা সকাল সকাল ব্যাপারটাকে আর ঘাটাতে চাইল না। শিহাবের দিকে তাকিয়ে বলল, অফিস যাবে না? লেট হয়ে যাচ্ছে তো। শিহাব আনমনে বলে উঠল, যাব। এদিকে শিহাবের বাবা বলল, আর কতদিন এভাবে চলবে? আমি কি জানতে পারি? কোন ব্যাপার? না বোঝার বাহান করছিস কেন? তুই ভালো করে জানিস রোদেলা আর আয়াজের কথা বলছি। আর কতদিন এভাবে চলবে? একটু থেমে শিহাবের মা আবারও বলল, রোদেলা এখন বড় হয়েছে, বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিওর হয়েছে, ওসব কিছুই বুঝতে পারে। তোর সাথে এ ব্যাপার নিয়ে ওর সামনাসামনি কখনো কথা হয় না, কিন্তু তার মানে এই নয় রোদেলা বুঝতে পারে না যে আয়াজ তোর জন্য দেশে ফিরছে না। দেখ, যা হবার হয়ে গিয়েছে। এতদিনেও যখন মেয়েটা দূরে থেকেও বলতে পারেনি, তার মানে ওই সম্পর্কটাকে মেনে নিয়েছে। তাহলে আমাদের কি এই সম্পর্কটাকে একটি সুযোগ দেওয়া উচিত নয়? সমাজ, পরিবার, আত্মীয় স্বজন, সবাইকে আমি কি জবাব দিব বাবা? আর তাছাড়া রোদেলা একটা বাচ্চা মেয়ে। কিছুদিন পর ওর এসব আর ভালো লাগবে না।
তখন সামনাসামনি স্বামী সন্তান সবকিছুর দায়িত্ব দেখবে, তখন ওইগুলো মেনে নিতে পারবে না বাবা। জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে চাইলে বাবা মা কি তাকে আগুনে ঝাঁপ দিতে পারে? মাথা নিচু করে বলল শিহাব। এগুলা বলে শিহাব ভাবতে লাগলো, বলে তো দিচ্ছে, কিন্তু রোদেলাকে কিভাবে মানাবে? এই 1 বছরে রোদেলার আচার আচরণ দেখে স্পষ্ট রোদেলা এই সম্পর্ক থেকে ফিরবে না। আর তাছাড়া রোদেলার ডিভোর্স কিভাবে করাবে? কথাটা চিন্তা করলে যে শিহাবের বুকের ভিতর কেঁপে ওঠে। আর আয়াজ ওই বা কেমন আছে শিহাব জানতেও পারছে না। এই 1 বছর বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে আয়াজের খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আয়াজ যেন শিহাবের জন্য সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। বিজনেস পারপাসে কোনো মিটিং হলে শুধুমাত্র তখন ভার্চুয়াল মিটিং হয়, এছাড়া পার্সোনাল কোনোভাবে ওর আয়াজের সাথে যোগাযোগ হচ্ছে না। সেই সুদূর ইতালিতে আয়াজ একা একা কেমন আছে জানতেও পারছে না শিহাবেরও খুব খারাপ লাগে ছেলেটার দিকে তাকালে। খারাপ লাগে ওদের জন্য আয়াজ তার ছেলেটাকেও বঞ্চিত করছে। আয়ান বাবার ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র ওদের 2 বন্ধুর মনোমালিন্যর কারণে। শিহাবই বা কি করবে? শত হলেও রোদেলার বাবা। এক মন সবার দিক দেখে মেনে নিতে চাইলেও আরেক মন যে বলে এটা ভুল হচ্ছে, রোদেলার সাথে অন্যায় হচ্ছে। ভাবনার সুতো কাটে শিহাবের বাবার কণ্ঠ শুনে। আমি তোমাকে কিছু একটা বলেছি শিহাব। দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, ব্যাপারটা সুরাহা হচ্ছে না। রোদেলাও বড় হয়েছে, একদিন না একদিন ওকে বিয়ে দিতে হবে। কি করবে ভেবেছো কিছু? ঠিক এমন সময় শিহাবের চোখ গেল দরজার দিকে। কোনো এক কারণে রোদেলা আয়ান বাড়ির ভেতরে ঢোকার জন্য এসেছিল, এসেই এই কথোপকথন শুনতে পেল। শিহাবের চোখ দুটো দেখছে রোদেলার শান্ত কিন্তু শক্ত দৃষ্টি। রোদেলা আস্তে আস্তে আয়ানের হাত ধরে হেঁটে সামনে এসে দাঁড়ালো। তারপরেই প্রথম শিহাবের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, আমার বিয়ে হয়ে গেছে দাদু, আমার আর বিয়ে হবে না। তোমরা মেনে নাও আর না নাও, আমি মুনতাসির চৌধুরী আয়াজের স্ত্রী, আর স্ত্রী হয়েই থাকবো। এই কথা বলেই আয়ানের হাত ধরে গটগট করে বাইরে বেরিয়ে গেল রোদেলা। শিহাব অবাক নয়নে চেয়ে রইল রোদেলা যাওয়ার পানে। এই প্রথম মেয়েটা চোখে চোখ রেখে এমন কঠিন একটা সিদ্ধান্ত জানিয়ে গেল, কিন্তু শিহাব বাবা হিসেবে কিছুই বলতে পারল না। বলার যে কিছু নেই, মেয়েকে খুব ভালোবাসে শিহাব, কিন্তু এই সম্পর্ক মেনে নিবে না জেনেও কিছুই বলতে পারছে না। মেয়েটা কষ্ট পাবে এভাবে মুখের উপরে কিছু বলতে চায় না শিহাব, কিন্তু কতদিন এই ব্যাপারটাকে এড়িয়ে যাবে? একদিন না একদিন তো বলতে হবে। এটা ভেবে শিহাবের কেমন হাত পা ঠান্ডা হয়ে যায়। এদিকে ইতালিতে খুবই ব্যস্ত সময় পার করছে আয়াজ। নতুন আরেকটা ব্রাঞ্চ ওপেন করছে, এই নিয়ে তার সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। তার উপর আবার আয়ান এবং রোদেলার চিন্তা। আয়ানের সাথে নিয়মিত ভিডিও কলে কথা হয়, মাঝে মধ্যে আয়ানের মাধ্যমে রোদেলাকে একটু ভিডিও কলে দেখে, যা রোদেলা জানে না। এভাবে দিনের পর দিন পার করছে আয়াজ মাঝে মধ্যে ভাবে কবেই নির্বাসন শেষ হবে, কবে শিহাব সবকিছু বুঝতে পারবে। আয়াজের যে এখন বড্ড অবুঝ লাগে নিজেকে, আর ধৈর্য ধরে রাখতে পারে না। কতদিন হলো ছেলেটাকে দেখে না, কতদিন হলো রোদেলাকে একটু বুকে জড়িয়ে ধরে না, একটু ভালোবাসি বলে না। কেটে গেল আরো কয়েকটা মাস। আয়াজের নিউ ব্রাঞ্চ ওপেনিং সামনে। এদিকে আয়াজের সাথে বিজনেস অপোজিশন এর রাইভাল এর কিছুদিন ধরে প্রবলেম হচ্ছে। আয়াজকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আয়াজ কমপ্লেন করেছে। এসব নিয়ে আপাতত ভাবছে না আয়াজ, ব্রাঞ্চ ওপেনিং নিয়ে ব্যস্ত সময় পার করছে। ইতালির রোম, মিলান, ফ্লোরেন্স মুনতাসির চৌধুরী নাম এখন কেবল এক ব্যবসায়ী পরিচয় নয়, বরং একটি প্রতীক। আধুনিকতা, বিলাসিতা আর বিশ্বস্তের প্রতীক। তার মালিকাধীন চৌধুরী ইন্টারন্যাশনাল গ্রুপ ইতালির বুকে একের পর এক ব্রাঞ্চ খুলছে, যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু প্রতিটা বিজয় সঙ্গে নিয়ে আসে ঈর্ষা। প্রতিটা শাখায় উদ্বোধনের সাথে সাথে জন্ম নিচ্ছে নতুন নতুন শত্রু। মুনতাসির জানে শুধু ব্যবসায়িক প্রতিযোগিতায় নয়, কিছু শত্রু নিঃশব্দে ছায়ার মতো পেছনে ছুটছে। কেউ কেউ পুরনো শত্রুতা ভুলে যায় না, কেউ বা ভয় পায় তার ক্রমবর্ধমান ক্ষমতাকে। রোমের নতুন অফিসের উদ্বোধনের দিনে এক অচেনা নাম্বার থেকে ফোন আসে। তুমি ভাবছ তুমি ইউরোপ দখল করে ফেলবে মুনতাহার চৌধুরী আয়াত? ভুল করছ, সবাই সব কিছু মেনে নেয় না। ভয় দেখাতে চাইলে একটা কৌশল শিখে নাও। আমি ব্যবসা করি, যুদ্ধ নয়, কিন্তু কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে জবাব দিতে আমি প্রস্তুত। প্রতিপক্ষের চোখে ছিল দৃঢ়তা, ঠোঁটে হালকা এক হাসি। বিজনেসের মাঠ এখন আর শুধু কাগজ কলমে সীমাবদ্ধ নয়। প্রতিপক্ষরা বুঝেছে মুনতাসিরকে থামাতে হলে শুধু বাজার নয়, মনস্তত্ত্ব দখল করতে হবে। এদিকে মিলানে তার অফিসের সামনে রাতের আধারে এক অজানা মুখ দাঁড়িয়ে ফোনে বলে উঠল, তার দুর্বলতা খুঁজে বের করো, বিজনেস নয়, তাকে ভাঙতে হবে ভিতর থেকে। ফ্লোরেন্সের এক গোপন সভা, অন্ধকার রুম, এক বড় রাউন্ড টেবিল, চারিপাশে বসে থাকা 5 জন ব্যবসায়ী। তাদের চোখে ছিল লোভ, ঠোঁটে এক চূড়ান্ত পরিকল্পনা চিহ্ন। মিস্টার সামিউল এদের মধ্যে সবচেয়ে কৌশলী এবং বিপজ্জনক। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তাকে হারানো যাবে না বিজনেসে। ওর মস্তিষ্ক অতটা দুর্বল নয়, কিন্তু ওর হৃদয়, সেখানে আমরা আঘাত করতে পারি। তুমি কি তার ছেলের কথা বলছো সামিউল?
পাশে বসে একজন জিজ্ঞাসা করলো। মিস্টার সামিউল হেসে মাথা নাড়ল। আয়ান হচ্ছে মুনতাসির আয়াজের মূল শিকড়। ওর চোখে তাকালেই বোঝা যায় ছেলের জন্য ও পৃথিবী ছাড়তেও রাজি। আমাদের এখন দরকার একটা নিখুঁত ফাঁদ। ওর উপর এমন একটা আঘাত আনতে হবে যাতে মুনতাসির চৌধুরী নিজেই ভেঙে পড়ে। পাশের ল্যাপটপে ক্লিক করতে স্ক্রিনে ভেসে উঠল আয়ানের রুটিন ছবি, পারিবারিক মুহূর্তের ক্লিপিংস। কেউ একজন ফিসফিস করে বলল, তোমার লোকেরা কি এখন ঢাকায়? সামিউল মাথা নাড়ে। ঢাকায় এবং রোমে, 2 জায়গায় পরিকল্পনা শুরু হয়ে গেছে। আয়ানের কিছু হলে মুনতাসির চৌধুরী তড়িঘড়ি বাংলাদেশে ছুটে যাবে। এই ফাঁকে আমরা ইতালির ব্যবসার শিকড় ধরে ফেলব। সে ফিরে এসে দেখবে তার সাম্রাজ্য খালি কঙ্কাল। পাশে থাকা একজন সন্দেহ করলো, বলল, তুমি নিশ্চিত এটা কাজ করবে? সামিউল তার দিকে ঠান্ডা চোখে তাকালো। পুরুষরা শক্তিশালী হয়, কিন্তু বাবারা বড়ই দুর্বল। তাদের হারাতে বেশিক্ষণ লাগে না। আয়ান যদি হারিয়ে যায়, মুনতাসির চৌধুরীও হারিয়ে যাবে। শিহাব কোনোভাবে জানতে পেরেছে আয়াজের ব্যবসা সম্প্রসারণের সাথে সাথে বেড়েছে ও শত্রু সংখ্যাও, কিন্তু কোনোভাবে আয়াজের সাথে যোগাযোগ করতে পারছে না। ক্ষণে ক্ষণে ওর হৃদয়টা কেঁপে ওঠে। একা ইতালিতে না জানি কিভাবে সবার সাথে মোকাবেলা করছে আয়াজ। ভয়ঙ্কর কিছু হয়ে যাবে না তো? কিন্তু বেখবর শিহাব শুধু আয়াজের চিন্তা এতটাই মগ্ন ছিল, বুঝতে পারেনি যে শত্রুদের টার্গেট আয়াজ নয়, আয়াজের কলিজা আয়ান। তাই আয়ানের প্রোটেকশন দেওয়ার ব্যাপারে শিহাবের মাথায় কখনো কিছুই আসলো না। ও শুধু চিন্তায় বিভোর রইল আয়াজকে নিয়ে। এদিকে শিপ্রার সাথে 2 দিন আগে কথা হয়েছিল আয়াজের। 2 দিন ধরে আর আয়াজের সাথে কোনো যোগাযোগ হয়নি শিপ্রার। 2 দিন আগে শেষ কথা বলার সময় আয়াজ বলেছিল রোদেলার দিকে খেয়াল রাখতে এবং আয়ানের দিকেও। আয়াজ সবসময় কথা বলার সময় বলে রোদেলা এবং আয়ানের দিকে খেয়াল রাখতে। তাই বিশেষ কিছু চিন্তাভাবনা করলো না শিপ্রা এই ব্যাপার নিয়ে। শিয়াবও বাংলাদেশের ব্রাঞ্চগুলো নিয়ে ব্যস্ত। ইতালি এবং বাংলাদেশ দুটো মিলে ওদের দুজনের ব্যবসায় রাতারাতি এত উন্নতি হচ্ছে যে যে কোনো মানুষের চোখে ঈর্ষা সৃষ্টি করবে। বাংলাদেশের ব্রাঞ্চগুলোর ক্ষেত্রেও তাই। শিয়াব একটার পর একটা ব্রাঞ্চ ভালো করে সফলতার সাথে হ্যান্ডেল করছে। ইতালিতে নিজ কক্ষে বসেছিল আয়াজ, একটি বিয়ারে ক্যান খুলে বিয়ার খাচ্ছিল। ঠিক এমন সময় হঠাৎ আয়াজের ফোনে একটা ফোন এলো। ফোনের ওপাশে কে জানা গেল না, কিন্তু আয়াজ কথা শুনে ধপ করে চেয়ারে বসে পড়ল। আয়াজ সাথে সাথে ফোন করলো তার ইতালির পিএস আবুল কালামকে। হ্যাঁ আয়াজ বলো। বাংলাদেশে যাওয়ার জন্য ইমার্জেন্সি টিকিট কাটুন, যত দ্রুত সম্ভব। বলেই ফোন রেখে বাংলাদেশের কোনো এক নাম্বারে ফোন করলো আয়াজ। ফোন ধরার সাথে সাথেই বলে উঠল, কি করছিলে ড্যামেট? তোমরা থাকতে কাজটা কিভাবে হয়ে গেল? এই একটি কাজের জন্য তোমাদের এত বেতন দিয়ে রাখা হয়েছে, আমি নেই তাই। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ওর সব কিছুতে ট্র্যাকার লাগানো আছে, ওর গাড়ি, ওর মোবাইল, ওর স্কুল ব্যাগ, এমনকি ও যে বেল্ট পরে সেটাতেও ট্র্যাকার লাগানো আছে। ট্র্যাক করো। আমি যতদূর সম্ভব বাংলাদেশে আসছি। আমার ছেলের কিছু হলে একটাকেও আমি ছাড়বো না। বলেই ফোন রেখে দিল আয়াজ। এরপর বাংলাদেশ পুলিশ কমিশনারকে ফোন করলো। ফোন রিসিভ হতে বিস্তারিত সব খুলে বলল এবং ট্র্যাকারের বিষয়টাও অবগত করলো। পুলিশ কমিশনার জানালেন, যেহেতু সব জায়গায় ট্র্যাকার বসানো আছে, খুঁজে বের করতে কষ্ট হবে না। আপনি নিশ্চিন্তে বাংলাদেশে আসুন। আমরা থাকতে আপনার ছেলের কিচ্ছুই হবে না। ফোন রেখে পুলিশ কমিশনার তার সকল কর্মরত অফিসারদেরকে ইনফর্ম করলো, সাথে ট্র্যাকারের বিষয়টা অবগত করে এও বলে দিল, ব্যাপারটা ব্যক্তিগত থাকবে এবং ছেলের যেন কিছু না হয়। এটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। বুঝতে পারছেন এই কেসটা আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আয়াজ টিকিট কনফার্ম হলো। বিকাল 4টায় আয়াজ বাংলাদেশের উদ্দেশ্যে ইতালি থেকে বিমানে উঠল। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে আয়াজের হৃদয়। যদিও আয়াজ জানে তার ছেলের কিছু হবে না, সেই নিরাপত্তা বন্দোবস্ত করে এসেছে আয়াজ। তারপরেও পিতার হৃদয় ছেলের জন্য খারাপ লাগছে। না জানি আয়ান কেমন আছে, কি করছে, এই চিন্তায় বিভোর আয়াজ। একটা মুহূর্ত যেন শান্তি পাচ্ছে না। এদিকে শিহাব চিন্তাগ্রস্ত হয়ে বারবার পুলিশ কমিশনারের দ্বারস্থ হচ্ছে। বাংলাদেশের থেকে প্রথম যে ফোনটি গিয়েছিল আয়াজের কাছে, সেটি আর কারো নয়, শিহাবের। আয়নের বিষয় জানতে পেরে শিহাব সেক্রেটারির কাছে নাম্বার চেয়েছিল। তখন সেক্রেটারি বাধ্য হয়েছে আয়নের বিপদের কথা ভেবে আয়াজের পার্সোনাল নাম্বার দিয়ে দিতে। রোদেলা শিপ্রাকে জড়িয়ে ধরে কাঁদছে, বারবার বিলাপ করছে, আমার ছেলে কিছু হলে উনি মারা যাবে মামুনি। আয়নকে এনে দাও মামুনি, আয়নকে এনে দাও। উনি মারা যাবে মামুনি, আয়নের কিছু হলে উনি মারা যাবে। উনি তো আয়নকে আমার কাছে গচ্ছিত রেখে গিয়েছিল মামুনি। আমি তো আয়নকে দেখে রাখতে পারলাম না। আয়নকে এনে দাও তাড়াতাড়ি, আমার কাছে আয়নকে এনে দাও।
আমার ছেলের সাথে ওরা কি করছে মামুনি? আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। শিপ্রা কোনোভাবেই রোদেলাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, অনেক বোঝানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর রোদেলা জ্ঞান হারালো। শিহাব দৌড়ে এসে রোদেলাকে কোলে নিয়ে রুমে বেডে শোয়ালো। চোখে মুখে পানি দিচ্ছে কিন্তু রোদেলার জ্ঞান ফিরছে না। শিপ্রা বাধ্য হয়ে ডক্টরকে কল করলো। ডক্টর এসে বলল, প্যানিক অ্যাটাক হয়েছে। এর আগে পরেও কি এমন হয়েছিল? আরেকবার এমন হয়েছিল 2 বছর আগে। তাহলে তো একটু প্রবলেম। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, আগামী কয়েক ঘন্টা ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবেন না। প্রেসক্রিপশন লিখতে লিখতে বলল ডক্টর। আর জ্ঞান ফিরলে এই ওষুধগুলো খাওয়াবেন। প্রেসক্রিপশনটা শিপ্রার হাতে ধরিয়ে দিয়ে ডক্টর প্রস্থান করলো। শিহাব মাথায় হাত দিয়ে বসে পড়লো। একদিকে আয়নের এই অবস্থা, আরেকদিকে রোদেলা তো তাও সবার মধ্যে রয়েছে, কিন্তু আয়নের না জানিয়ে কি অবস্থা। আয়াজের কথা চিন্তা করতে বুকের ভেতরে ঝড় বয়ে গেল শিহাবের। শিহাব যদি 2 বছর আগে জিদ না করতো তাহলে হয়তো আয়নেরই অবস্থা হতো না। শিহাবও যে রোদেলার বাবা, জানে এই মুহূর্তে আয়াজের মনে কি চলছে। ইতালি থেকে না জানি কিভাবে বাংলাদেশে আসছে। ক্ষণে ক্ষণে চিন্তায় উদ্ভ্রান্তের ন্যায় আচরণ করছে শিহাব। সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করছে শিহাব আবার পুলিশ কমিশনারকে ফোন দিল। কিছু জানতে পেরেছেন? জানতে চাইলেও শিহাব ওপাশ থেকে বলল, মোটামুটি কনফার্ম হয়েছি। এখন আমরা সবাই মিলে সেখানে যাব। দোয়া করুন যেন সুন্দরভাবে নিয়ে আসতে পারি। আমাদের উপর বিশ্বাস রাখুন। অলরেডি সেখানে আমার ফোর্স চলে গিয়েছে এবং চতুর্দিক থেকে ঘিরে রেখেছি। কিচ্ছু হবে না আয়ানের। আপনাদেরকে আমি এ ব্যাপারে আশ্বস্ত করছি। বলেই ফোন রেখে দিল পুলিশ কমিশনার। বাংলাদেশ এয়ারপোর্টে 8টায় ল্যান্ড করলেও গাজীপুর পৌঁছাতে আয়াজের 10:30 বেজে গিয়েছে। আয়াজের মোবাইলে ট্র্যাকার অ্যাক্টিভ করা, তাই আয়াজ ভালো করে জানে আয়ান এখন কোথায় আছে। আর কোথাও নয়, বরং সোহানের মামার গাজীপুর রিসোর্টে। বছর 2 আগে যখন সোহানকে রোদেলার সাথে কথা বলতে দেখেছিল, তখনই সোহানকে সাবধান করা হয়েছিল যেন রোদেলার আশেপাশে না দেখে। সোহান তখন চ্যালেঞ্জ ছুড়ে বলেছিল দেখে নেবে রোদেলাকে কিভাবে ওর থেকে দূরে রাখে। কিন্তু এরপর সোহানের কোনো অ্যাক্টিভিটিস নজরে পড়েনি, তাই সোহানকে ভুলে গিয়েছিল আয়াজ। ইতালিতে ওর বিজনেস রাইভেল, যে কিনা আয়াজকে মাঝে মধ্যে মারার হুমকি দিত, সেও আর কেউ নয়, সোহানেরই মামার ফ্রেন্ড। এবং সোহানের মামার সাথে মিলিত হয়ে তারা এই প্ল্যান করেছে এবং আয়ানের সম্পর্কে সব ইনফরমেশন সোহানের কাছ থেকে নিয়েছে। আয়ান যেহেতু সোহানকে চিনত, তাই সোহানের এক কথায় সোহানের সাথে একটু সামনে গিয়ে কথা বলতে রাজি হয়। এই ফাঁকে সোহান আয়ানকে কিডন্যাপ করেছে। পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করে তাদের সাথে একসাথে ভেতরে ঢুকছে আয়াজ। ভেতরে ঢুকতেই চোখ পড়লো রিসেপশনের কাছে দাঁড়িয়ে আছে সোহান। আর কোনো কথা না বলে ডিরেক্ট সোহানকে মারতে শুরু করলো আয়াজ। এদিকে পুলিশ ফোর্স ভেতরে ঢুকে ট্র্যাকার অনুসরণ করে আয়ানকে ভেতরের রুম থেকে বের করে নিয়ে আনতে গেল। আয়ানকে জাস্ট হাত বেঁধে রাখা হয়েছিল, তেমন কোনো টর্চার করা হয়নি। সোহান এবং তার মামা কখনো স্বপ্নেও ভাবেনি এত সহজে তাড়াতাড়ি আয়ানকে খুঁজে বের করে ফেলবে। আয়নের সব কিছুতে ট্র্যাকার বসানো হয়েছে, এই ব্যাপারে তারা অবগত ছিল না। এদিকে সোহানকে মারতে মারতে প্রায় আধা মরা করে ফেলেছে আয়াজ। সোহানের বুকের উপর বসে বলছে, এত বড় দুঃসাহস আমার কলিজায় হাত দিয়েছিস। এবার শুধু তুই আমার কলিজায় না, আমার কলিজা এবং হৃদয় 2 জায়গায় আঘাত করার চেষ্টা করেছিস। সাথে সাথে আরেকবার সোহানকে মারবে, তার আগে শিহাব হাত ধরে ফেললো আয়াজের। আয়াজ রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখলো শিহাব ওর হাত ধরে আছে। আয়াজ রাগে ফুঁসতে লাগলো। শিহাবের দিকে চোখ ঘুরিয়ে আবার সোহানকে মারতে যাবে, ঠিক তখনই রোদেলা চিৎকার করে বলে উঠল, মুনতাসির সাহেব। সোহানের দিকে বাড়তে থাকা হাত আয়াজের আপনা আপনি থেমে গেল। থ মেরে গেল আয়াজ। হৃদয় স্পন্দন যেন বন্ধ হয়ে গেল, যেন মনে হচ্ছে বছর 2 নয় 2 যুগ পরে রোদেলা ডাকলো মুনতাসির সাহেব বলে। আয়াজের হৃদয়ের শীতল বাতাস বয়ে গেল, চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল আয়াজের। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আয়াজের নিঃশ্বাস আটকে গেল যেন এই একটি ডাকে 2 বছর পর। কিন্তু মনে হচ্ছে কত যুগ পরে রোদেলার মুখে মুনতাসির সাহেব ডাকটা শুনলো। আয়াজ সোহানের উপরে বসে ঘাড় ঘুরিয়ে তাকালো রোদেলার দিকে। দেখলো আয়ান রোদেলাকে ধরে নিয়ে আসছে। আয়ানের দিকে তাকিয়ে দেখলো আয়ান ঠিক আছে, কিন্তু রোদেলাকে অস্বাভাবিক লাগছে। পুলিশ কমিশনারের কাছে যখন জানতে পারলো গাজীপুরে আছে এই রিসোর্টে, ঠিক তখনই ঘুম ভেঙেছে রোদেলাকে আটকে রাখতে পারেনি শিহাব, বাধ্য হয়ে সাথে আনতে হয়েছে। আয়াজ সোহানকে ছেড়ে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে হেঁটে রোদেলার দিকে এগোতে লাগলো। হঠাৎ রোদেলা জ্ঞান হারিয়ে পড়ে যাবে। ঠিক সেই সময় শিহাব এবং আয়াজ দুজনেই দৌড়ে গেল। কিছু দূর যেয়ে শিহাব থেমে গেল। রোদেলা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগেই আয়াজ রোদেলাকে নিজের বুকের সাথে চেপে ধরলো। রোদেলাকে বুকের সাথে চেপে ধরে দাঁড়িয়ে রইল আয়াজ, যেন হৃদয়ের স্পন্দন থেমে গেছে। রোদেলা ওর বুকেও বিশ্বাস করতে পারছে না। কতদিন পর বুকটা একটু শান্ত হলো আয়াজের। চোখ ঘুরিয়ে তাকালো আয়ানের দিকে। এক নজর আয়ানের পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলালো। আই এম অলরাইট পাপ্পা।
আয়াজ আবারও চোখ ঘুরিয়ে তাকালো রোদেলার দিকে, হাত দিয়ে রোদেলার এলোমেলো চুলগুলো গুছিয়ে কানের পিছে গুজে দিল। তারপর শিহাবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে রোদেলাকে কোলে তুলে নিল আয়াজ। রোদেলাকে কোলে নিয়ে সাথে আয়ানকে নিয়ে হেঁটে আসছে আয়াজ। শিহাব একদৃষ্টিতে তাকিয়ে দেখছে এই দৃশ্য। রোদেলাকে কোলে নিয়ে শিহাবের সামনে এসে দাঁড়ালো আয়াজ। যেন চোখে চোখে কথা হচ্ছে দুই বন্ধুর, বাহিরে কারো বোঝার ক্ষমতা নেই। একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে আসলে কি বলছে বা কি পড়ছে। শিপ্রা এসে দাঁড়ালো শিহাবের পাশে। শিহাবের হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুঝতে চাইলো শিহাব কি করতে চাচ্ছে বা আয়াজ কি বুঝাতে চাইছে। এভাবে বেশ কিছু সময় নীরব থাকার পর শিহাব আস্তে আস্তে সাইড হয়ে দাঁড়ালো, যেন আয়াজকে রাস্তা করে দিল যেতে। আয়াজ আয়ান ও রোদেলাকে কোলে নিয়ে শিহাবকে পাশ কাটিয়ে সোজা রিসোর্টের বাইরের দিকে চলে গেল। শিপ্রা তাকিয়ে রইল আয়াজের যাওয়ার পানে। শিহাব দূর থেকে দেখছে। আয়াজ আয়ান ও রোদেলাকে নিয়ে গাড়িতে উঠল। কিছু বললে না যে যেতে দিলে? জিজ্ঞাসা করলো শিপ্রা। আমাদের মধ্যে শর্ত তো একটাই ছিল, আমি যদি ওকে বাংলাদেশে ডাকি সেদিন রোদেলাকে ওর হাতে তুলে দিতে হবে। আর আমার গাফলতির জন্যই সোহান এতটা সাহস পেয়েছে রোদেলা ও আয়ানকে টার্গেট করার জন্য। আমি ব্যর্থ হয়েছি ওদের প্রোটেকশন দিতে। আয়াজ তো আমাদের ভরসায় ওদের রেখে গিয়েছিল। আফসোসের সাথে বলল শিহাব। শিপ্রা কিছুক্ষণ শিহাবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মেনে কেন নিচ্ছ না যে তুমি ওদের সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাচ্ছ? শিহাব একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, অনেক তো হলো, অনেক কিছু হয়েছে, অনেক কিছু ভেবেছি। আর তাছাড়া ডক্টর বলেছে রোদেলাকে এর থেকে বেশি চাপ দিলে হিতে বিপরীত হবে। ওই মেডিকেল কন্ডিশন ভালো নয়। বারবার প্যানিক অ্যাটাক ভালো কোনো লক্ষণ নয়। তাছাড়া তুমি বাবা মা সবাই যখন এই সম্পর্কের পক্ষে, তখন আমি একাকীভাবে বিপক্ষে থাকব। নিজের মেয়ের চোখে নিজেকে ভিলেন রূপে দেখা আর যে সহ্য হচ্ছে না আমার। রোদেলা আমাকে একটু মুখ ফুটে কিছু বলে না, কিন্তু আমি বুঝতে পারি ওর দৃষ্টি। আমি যে ওর বাবা, জন্ম দিয়েছি আমি ওকে। যতই তুমি বলো রোদেলাকে আমি চিনি না, কিন্তু এটুকু চিনি ও খুব বুঝতে পারে যে আমার জন্যই আজ দেশে আসছে না। কিন্তু আমাকে ও কখনো মুখ ফুটে কিছু বলবে না। হয়তো নীরব থেকে আমাকে শাস্তি দিচ্ছে। কতটা ম্যাচিউর হয়েছে আমাদের মেয়ে বুঝতে পারো? জানো কত রাত আমি রোদেলার দরজার বাইরে দাঁড়িয়ে ওর ফুপিয়ে ফুপিয়ে কান্না শুনেছি। আজের দেয়া চিঠিটা ও হাজার হাজার বার পড়েছে। কখনো রাতে চিঠিটা বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই চিঠি আমি বালিশের নিচে গুজে রেখেছি। আমাকে যতটা পাথর মনে করো ততটা পাথর আমি নই। আমি শুধু চেয়েছি রোদেলা 18 বছর পূর্ণ হোক, ওর ভালো মন্দ বুঝুক। 18 বছর পূর্ণ হলে, প্রাপ্তবয়স্ক হলে, তারপরে যদি ওর মনে হয় এই সম্পর্কটাকে ও সুযোগ দিতে চাই, তখন আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। আমি চাইনি জীবনে কোনো এক সময় ও অনুভব করুক ও ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমি বাবা হিসেবে ওকে ভালো মন্দ সঠিক বোঝাতে পারিনি, তাই আমি ওকে সময় দিচ্ছি। এখন ওর 18 বছর পূর্ণ হয়েছে, প্রাপ্তবয়স্ক। এখন যদিও জীবনসঙ্গী হিসেবে আয়াজকে বেছে নেই, তাহলে আমি মোটেও অসন্তুষ্ট নই। কারণ আমি জানি আমার পর পৃথিবীতে কেউ যদি ওর জন্য নিরাপদ হয় এবং আমার চেয়েও বেশি যদি কেউ ওকে ভালোবাসতে পারে, তাহলে সে শুধুমাত্র মুনতাসির চৌধুরী আয়াজ, আর কেউ নয়। শিহাবের কথাগুলো শুনে শিপ্রা কান্না করে দিল। মাঝে মধ্যে কতটা ভুল বুঝেছিল শিহাবকে। পাথর মনে হতো শিহাবকে, যে রোদেলার কষ্ট দেখেও দেখছে না। আয়াজ ওর এত ভালো বন্ধু, অথচ আয়াজের ভালোবাসাও বুঝতে পারছে না। কিন্তু এখন বুঝতে পারলো ঠিক কতটা ভুল ছিল শিপ্রা। বাসায় চলো, তোমার বাবা আজকে খবর আছে। তুমি যে আমার ঘরের শত্রু বিভীষণ ছিলে তা আমি জানতাম। রোদেলা কি করেছে না করেছে, কেমন আছে, সব খবর যে তুমি পাস করতে আমি তাও জানতাম। কিন্তু তোমাকে এতদিন ধরিনি। আজকে বাসায় তোমার হাড়হাড্ডি ভেঙে ছাড়বো। বলেই হেসে দিল শিহাব। শিপ্রা কাঁদো কাঁদো কণ্ঠে শিহাবকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। ঘুষ দিচ্ছ? তাহলে ঘুষ হিসেবে অন্য কিছু চাই।
বলেই চোখ টিপল শিহাব। এদিকে গাড়ি থেকে নেমে আয়ান তাড়াতাড়ি গাড়ির পেছনে দরজা খুলে দিল। আয়াজ রোদেলাকে কোলে নিয়ে গাড়ি থেকে নামলো। তারপর আয়ান সামনে এগিয়ে গিয়ে বলল, পাপ্পা তোমরা এসো, আমি তাড়াতাড়ি উপরে সবকিছু ব্যবস্থা করছি। আয়াজ রোদেলাকে কোলে নিয়ে হাঁটছে আর ছেলে আয়ানকে দেখছে। কতটা বড় হয়ে গেছে আয়ান। প্রাপ্তবয়স্ক 18 বছরের যুবক মনে হচ্ছে, অথচ বয়স মাত্র 15-তে পড়লো। আয়াজ রোদেলাকে কোলে নিয়ে রোদেলার জন্য বরাদ্দকৃত রুমে নিয়ে গেল। রোদেলার এখনো জ্ঞান ফেরেনি। ডক্টর আঙ্কেলকে ফোন দিচ্ছি। আয়াজ রোদেলাকে বিছানায় আস্তে করে শুইয়ে দিল। তারপর আয়ানের দিকে তাকিয়ে বলল, দরকার নেই, একটু পর এমনিতে ঠিক হয়ে যাবে। তুমি যাওয়ার চেষ্টা করো। আর ওরা তোমার সাথে খারাপ কিছু করেনি তো বাবা? আরে ওকে না, কোথাও ব্যথা পেয়েছো? আয়ান উত্তর দিল, না পাপ্পা, আই এম অলরাইট। আচ্ছা তাহলে তোমরা রেস্ট করো, আমি পাশের রুমে আছি। কল মি নিউ নিড সামথিং। বলে আয়ান দরজা চাপিয়ে দিয়ে বের হয়ে গেল। আয়ান যাওয়ার পর আয়াজ ঘাড় ঘুরিয়ে তাকালো ঘুমন্ত রোদেলার দিকে। অসম্ভব সুন্দরী মেয়েটা। এতকে সুন্দর হতে বলেছিল মেয়েটাকে, কিন্তু এত সুন্দরের মাঝেও কোথাও যেন একটা চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। চোখের নিচে হালকা কালির দাগ, চোয়ালটা যেন আগের চেয়ে আরো ধারালো তীক্ষ্ণ হয়েছে। কিশোরী এই রোদেলাকে রেখে গিয়েছিল। এখন যে রোদেলাকে দেখছে সে প্রাপ্তবয়স্ক যুবতী একটি মেয়ে। চুলগুলো সবসময় বড় ছিল, এখন যেন কোমর ছাড়িয়ে নিচের দিকে পড়েছে। কালো কুচকুচে ভ্রু যুগল, চোখের পাপড়িগুলো যেন আরো অনেক বড় হয়েছে। ঠোঁটগুলো যেন পুরাই গোলাপের পাপড়ি, মাত্রই যেন পরিস্ফুটিত হচ্ছে। গলার নিচে হাত দুটো যেন সৌন্দর্যকে আরো কয়েক ধাপ বাড়িয়ে তুলছে। কৈশোরের ছাপ পেরিয়ে যুবতী অবয়ব ধারণ করেছে। পাতলা মেয়েধীন কোমর, ফর্সা সুন্দর চিকন ছোট্ট দুটো পা। আয়ার চোখ দুটো বন্ধ করে ধীরে ধীরে বাড়ি নিঃশ্বাস ছাড়তে লাগলো। তারপর ধীরে ধীরে রোদেলার কপালের দিকে ঝুঁকে বসে হালকা করে একটা চুমুখে বলল, আমাকে মারার জন্য তোমার পৃথিবীতে আগমন হয়েছে মেয়ে, আমাকে মেরেই তবে তুমি শান্ত হবে। আয়াজ রোদেলাকে আলতো করে নিজের বুকের উপর চেপে ধরে রেখেছে, যেন এই বুকের উষ্ণতায় আয়াজ রোদেলাকে ফিরিয়ে আনতে চায়, জাগিয়ে তুলতে চায়। কিন্তু আয়াজ জানে এই নীরবতাও তার কাছে অমূল্য, কারণ রোদেলা আছে, কাছেই আছে। এই 2 বছর ধরে আয়াজ যে শূন্যতা বয়ে বেরিয়েছে, আজ তা যেন একটু একটু করে ভরতে শুরু করেছে। রোদেলার নিস্তব্ধ শরীর বুকের উপর পড়ে আছে, কিন্তু তবুও তার ওজন মুনতাসিরের কাছে অনুভবযোগ্য ওজন, ভালোবাসার ওজন, ফিরে পাওয়ার ওজন। আয়াজের বুক জুড়ে ছড়িয়ে পড়ছে এক অচেনা প্রশান্তি, যা কোনো শব্দে ব্যাখ্যা করা যায় না। যেন আয়াজের বুক দীর্ঘদিন পর নিজের হারানো অংশ ফিরে পেয়েছে। রোদেলার নরম এলোমেলো সেই চুলগুলো তার গলায় ছুঁয়ে আছে, সেই পরিচিত ঘ্রাণ, সেই বেলি ফুলে সুবাস এখনো অবিকল আছে, ঠিক যেমন ছিল বিদায়ের দিনটিতে। আয়াজ চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেয়। সে জানে না রোদেলা কখন জ্ঞান ফিরে পাবে, কিন্তু এই মুহূর্তে সে আর কিছু চায় না, শুধু এই নিঃশব্দ উপস্থিতি, এই নরম শরীর, এই চিরচেনা প্রেমের মানুষটাকে বুকের মধ্যে ধরে রাখা। এটাই তার শান্তি, এটাই তার পৃথিবী। আয়াজের চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু নীরবে গড়িয়ে পড়ল যেন। এদিকে রোদেলার নিঃশ্বাস ভারী, চোখে যেন কুয়াশা জমে আছে। ধীরে ধীরে সে চোখ মেলে, অস্পষ্ট চারিপাশটা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। মাথাটা ভার লাগছে রোদেলা, শরীর নিস্তেজ, কিন্তু ঠিক তখনই সে টের পায় গালে ভেজা কিছু গড়িয়ে পড়া। রোদেলার মাথাটা একটু হালকা তুলে উপরের দিকে তাকায়। ঠিক তখনই টের পায় সে কারো বুকের উপর শুয়ে আছে, উষ্ণ চেনা গভীর এক আশ্রয়ে। চোখের পাতার ফাঁক দিয়ে রোদেলা তাকিয়ে দেখে সেই মুখ, সেই চোখ, সেই নীরব উষ্মা, সেই তার মুনতাসির সাহেব। রোদেলার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হয়। 2 বছরের প্রতীক্ষা, 2 বছর ধরে যে মুখটা তার স্বপ্ন আর কান্নার মধ্যে ঘুরে বেড়াতো, আজ সে এটা এতটা কাছে থেকে এতটা বাস্তবভাবে দেখছে, সে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নিভু নিভু স্বরে তার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না। রোদেলার চোখে জমে উঠে জল। সে শক্ত করে জড়িয়ে ধরতে চায়, চিৎকার করে বলতে চায়, আপনি এসেছেন সত্যি, কিন্তু গলা যেন আটকে আছে অজানা আবেগে। রোদেলার মনে হয় বুকে সে কতবার নিজেকে কল্পনা করেছে, মুনতাসির সাহেবকে একটু ছুঁয়ে দেখা আর বুকের মাঝে লুকিয়ে পড়া। আজ সেই বুকের উপর সে শুয়ে আছে, নিস্তব্ধ কিন্তু বাস্তব। আজের বুকে রোদেলা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়, কিন্তু পরক্ষণে মনে পড়ে যায় সবটুকু। মুনতাসির সাহেবকে না দেখতে পাওয়া যন্ত্রণা, প্রতীক্ষার দীর্ঘ রাত, চিঠি বুকে চেপে ঘুমিয়ে যাওয়ার রাতগুলো, বুক ভাঙা নীরবতা, এবং এখন সব অবহেলা, সব যন্ত্রণা, সবকিছু মুছে দিয়ে মুনতাসির সাহেব আছেন তার হৃদয় ঠিক গহীনে। রোদেলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সে যেন এই মুহূর্তটাকে ধরে রাখতে চায় চিরদিনের জন্য। নিঃশব্দে কষ্টে জর্জরিত ভালোবাসা নিয়ে সে শুধু তাকিয়ে থাকে তার মুনতাসির সাহেবের চোখের দিকে। বেঁচে থাকার সবচেয়ে প্রিয় প্রমাণটা সে এখন নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর কিছু চায় না রোদেলার। রোদেলা ধীরে ধীরে উঠে বসেছে, শরীরটা এখনো দুর্বল, কিন্তু মন যেন আগুনের মতো জ্বলছে। আয়াত চুপচাপ বসে আছে, চোখে অপরাধবোধ, ভেতরে অনন্ত বেদনা, কিন্তু রোদেলার চোখে এখনো জমে আছে 2 বছরের অভিমান, কষ্ট, অপমান আর অব্যক্ত প্রশ্নের ঢেউ। কিভাবে মুখোমুখি হবে রোদেলার, কিভাবে উত্তর দিবে রোদেলার বুকে জমানো প্রশ্নগুলোর, ভাবছে আয়াজ। রোদেলা তাকায় আয়াজের দিকে,
চোখে কোনো নরম ভাব নেই, ঠোঁট কাঁপছে ক্ষোভে, কণ্ঠ স্তব্ধ হলেও চেহারায় যেন বজ্রপাত। এই 2 বছর কোথায় ছিলেন আপনি মুন্তাসির সাহেব? দুঃখিত, চিঠিতে লিখেছিলেন আপনি ইতালি আছেন, কিন্তু আমার জীবনে কোথায় ছিলেন আপনি মুন্তাসির সাহেব? আমি তো আমার জীবনের উত্থান পতনে কোথাও আপনাকে পাইনি মুন্তাসির সাহেব। রোদেলার গলা কাঁপছে, কিন্তু শব্দগুলো ধারালো। একটা লম্বা শ্বাস নিয়ে রোদেলা আবারও বলতে শুরু করলো। একবারও জানতে চাননি আমি কেমন আছি, মরেছি না বেঁচে আছি? একটা মেসেজ, একটা কল, সেটাও কি কঠিন ছিল? আয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল রোদেলার পানে। আয়াজ কিছু বলবে তার আগে রোদেলা থামিয়ে দেয় আয়াজকে। না, আজ আপনি কিছুই বলবেন না, আজ আমি বলবো। তার চোখ ভিজে এসেছে, কিন্তু সে চায় না চোখের জল দুর্বলতা হয়ে উঠুক। আমি প্রতিদিন অপেক্ষা করেছি, ঘুম ভাঙতো আপনার স্বপ্নে, রাত কাটতো আপনার চিঠি বা বারবার পড়ে বুকে জড়িয়ে ধরে, কিন্তু আপনি যেন ভুলেই গিয়েছিলেন আমার অস্তিত্ব। রোদেলার গলায় কান্না জমে আছে, কিন্তু সে রাগ ধরে রেখেছে। আয়াজ মুখ তুলে তাকালে রোদেলা সহ্য করতে পারে না, চোখের জল এবার গাল বেয়ে নেমে আসে। আপনি জানেন না এই 2 বছর আমি কি হারিয়েছি, শুধু আপনাকে নয় নিজেকেও। আমি আপনার প্রতীক্ষায় আমার স্বপ্ন হারিয়েছি, আমার কৈশোরের দুরন্তপনা হারিয়েছি। আপনি কি ফিরিয়ে দিতে পারবেন আমার এই 2 বছর সময়? এক মুহূর্ত চুপ করে থাকে রোদেলা, যেন নিজের শব্দের ভার বুঝে নিচ্ছে। তারপর ধীরে বলে, আজ আপনি ফিরেছেন সত্যি, কিন্তু আমি জানি না আমি আপনাকে ক্ষমা করতে পারবো কিনা। অভিমান বড় হয়েছে মুন্তাসির সাহেব, খুব বড়। কি করে ভাঙাবেন আমার অভিমান বলেন? তারপর আর কিছু না বলে রোদেলা মুখ ফিরিয়ে নেয়। বুকের ভেতরটা তখনও কাঁপছে, রাগে, কষ্টে, ভালোবাসায়, অবহেলায়, যন্ত্রণায়, অভিমানে। আয়াজের চোখে জল থমকে আছে, দৃষ্টিশক্তি যেন ঘোলা ঘোলা লাগছে। রোদেলার প্রতিটা অভিযোগ, প্রতিটা অভিমানের শব্দ তার হৃদয়ে আঘাত করছে, ঠিক গম্ভীর পাহাড়ে বজ্রপাতের মতো। কিন্তু সে কিছুই বলে না। কি জবাব দিবে রোদেলার এক বুক জবা অভিমানের? কি উত্তর দিবে রোদেলার এই প্রশ্নগুলোর? আয়াজ চুপ করে থাকে, শুধু ধীরে ধীরে নিঃশব্দে রোদেলাকে কাছে টেনে নেয়। রোদেলা আয়াজের হাত থেকে ছোটার চেষ্টা করতে আয়াজ রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে, এমনভাবে যেন তাকে পৃথিবী থেকেও লুকিয়ে রাখতে চায় নিজের বুকের ভেতর, যেন বলতে চায়, আমাকে মাফ করে দাও সোনা পাখি, আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। রোদেলার চুলে মুখ গুজে ধরে সে, নিঃশ্বাস টেনে নেয় তার সে পুরনো চিরচেনা বেলি ফুলের ঘ্রাণ। আয়াজের মনে হয় স্পর্শের ভেতরেই তো তার সব উত্তর আছে, তার সমস্ত ভালোবাসা লুকানো। রোদেলাকে কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না আয়াজ কতটা ভালোবাসে এই মেয়েটাকে। জানো কতদিন তোমাকে মনে মনে রেখেছি, তোমার ছবি বুকে জড়িয়ে ঘুমিয়েছি, নির্জন রাতে কান্না চেপে বেলকনিতে তোমার কাছে আর্তনাদ করেছি, বারবার বলেছি আমাকে ক্ষমা করে দিও রোদেলা, একদিন ফিরবো, তোমার কাছেই ফিরবো। আর সেই ফিরে পাওয়া, কিন্তু প্রাপ্তির গায়ে অভিমানের কাঁটা, ফুলের মালাকে গলায় পাবো না সোনা। তবুও আয়াজ বলে তার অনুপস্থিতি ছিল না অবহেলার, বরং ছিল আত্মত্যাগ। প্রেমের গভীরতম প্রমাণ সে রেখে গেছে রোদেলার অপেক্ষার প্রতিটা ক্ষণে ক্ষণে। আয়াজের ঠোঁট কেঁপে ওঠে, কণ্ঠরুদ্ধ হয়ে আসে। তুমি না থাকলে আমি নিজেকে হারিয়ে ফেলতাম রোদেলা। এই 2 বছর আমি বেঁচে আছি এই আশায় তুমি আসো, একদিন আমি আবার তোমার কাছে ফিরবো। আয়াজ আরো জোরে জড়িয়ে ধরে, যেন সান্ত্বনা নয় প্রাণ ফিরিয়ে দিচ্ছে রোদেলাকে। একটু থেমে আয়াজ আবারও বলে, তোমার আমার একটা সংসার হবে রোদেলা, আমার স্বপ্নের সংসার হবে যেখানে তুমি আর আমি আয়ান থাকবো। আয়াজের প্রতিটা স্পন্দনে আজ কেবল একটা কথা, তুমি আমার সব রোদেলা। আমি তোমাকে আগেও ভালোবাসতাম, আজও ভালোবাসি, সবকিছু ছাপিয়ে নিঃশেষে নীরবে শুধু তোমাকেই ভালোবাসি। আয়াজের চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা। কিছুক্ষণ থেমে আয়াজ আবারও বলে, আমার বুকে এত ভালোবাসা কোথা থেকে এলো রোদেলা? আমি অনেক ভাবতাম, ভেবে কি উত্তর পেতাম জানো? আমার জীবনে এক পবিত্র নারীর আগমন ঘটেছিল, তাই এই পবিত্র ভালোবাসা বছরের পর বছর আমি সঞ্চিত রেখেছি, গচ্ছিত রেখেছি, আমানত হিসেবে রেখেছি শুধুই তোমার জন্য। তুমি আমার জীবনে সেই প্রথম নারী যাকে আমি এক পৃথিবী সমান ভালোবাসি। রোদেলার অভিমান ছিল, কষ্ট ছিল, কিন্তু সেই সব অনুভূতির গভীরে যে ভালোবাসা চাপা পড়ে ছিল এতদিন, আজ তা বাঁধ ভেঙে বেরিয়ে এলো আয়াজের হৃদয়ে কাঁপন তোলা কথাগুলো শুনে। আয়াজের বুকের গভীরে লুকানো ভালোবাসার উত্তাপ, চোখে সেই অপরাধবোধ আর নিঃশব্দ অনুতাপ, সব মিলিয়ে রোদেলার হৃদয় গলে যায়। সে আর নিজেকে ধরে রাখতে পারে না, দুহাতে শক্ত করে আয়াজকে জড়িয়ে ধরে। হঠাৎ এত জোরে জড়িয়ে ধরায় চমকে ওঠে আয়াজ। তারপর চোখ বন্ধ করে সে ভালোবাসার গভীরতায় ডুবে যায়। দুজনের মাঝখানে আর কোনো দূরত্ব থাকে না, শুধু দুটো হৃদয়ের একত্রিত স্পন্দন। আয়াজ রোদেলার মাথা একটু উপরে তোলে, রোদেলার চোখে অশ্রু, তবে সেই চোখে এক অপার মমতা, গভীর আকুতি আর চাপা যন্ত্রণার বিস্ফোরণ। আয়াজের চোখে চোখ রেখে সে নিঃশব্দে বলে, এরপর আমায় ছেড়ে চলে গেলে আমি মরে যাব মুন্তাসির সাহেব। কিন্তু কথাটা শোনা হয় না আয়াজের, থেকে যায় রোদেলার বুকের মধ্যে সঙ্গোপনে। কিন্তু আয়াজ যেন বুঝতে পারে তার প্রিয়তমা রোদেলার বুকের না বলা আকুতি, চোখের ভাষা।
আয়াজ ধীরে ধীরে রোদেলার ঠোঁটের সামনে ঝুঁকে এসে হালকা স্পর্শ করে রোদেলার ঠোঁটে। এই চুম্বন যা 2 বছরের সমস্ত অপেক্ষা, অভিমান, প্রেম আর কান্নাকে এক হয়ে গলিয়ে দেয়। সে চুম্বন ছিল না শুধুই শারীরিক স্পর্শ, তা ছিল আত্মার মিলন, ছিল দুটি ছিন্ন হৃদয়ের একসঙ্গে জোড়া লাগা। আয়াজ ধীরে ধীরে অধৈর্য হয়ে চুমু খেতে লাগলো। কিছুক্ষণ পর নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হলে ছোটাছুটি শুরু করে দিল রোদেলা। 2 হাত দিয়ে তার মুনতাসির সাহেবকে সমানে বুকের মধ্যে কিল ঘুষি মারতে লাগলো। আয়াজ রোদেলার হাত দুটো এক হাত দিয়ে চেপে ধরলো, অন্য হাত দিয়ে রোদেলার চোয়াল চেপে ধরে পাগলের মতো চুমু খেতে লাগলো। রোদেলা তাও মুখ দিয়ে শব্দ বের করছে। এক পর্যায়ে আয়াজ না পেরে রোদেলার ঠোঁটে একটা কামড় দিয়ে ছেড়ে দিয়ে হাত দুটো ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।